আসসালামু আলাইকুম সম্মানিত অনলাইনবাসী, আপনাদেরকে অনেক অনেক স্বাগতম। আপনারা দীর্ঘ এক সপ্তাহ থেকে আমাদের এই লাইভের জন্য অপেক্ষা করছেন। আজকে আপনাদের অপেক্ষাটা তাৎপর্যপূর্ণ হবে আশা করছি। আপনারা জানেন যে আজকে আমাদের গেস্ট বাংলাদেশের এডুকেশন সেক্টরে সবচেয়ে আলোচিত ব্যক্তি আমাদের অরিন্দম ঘোষ দাদা। আমরা আমাদের প্ল্যাটফর্মে দাদাকে পেয়ে দাদা আজকে এসেছেন, এজন্য আমরা অনেক খুশি। আমরা দাদার সাথে আজকে অনেক কথা বলবো, অনেক জিজ্ঞাসা থাকবে। তো আপনারা একটু আপনাদের নিজ নিজ ফেসবুক থেকে আমাদের এই লাইভটা শেয়ার করে দেবেন সবাই, এবং আপনাদের যে মনের প্রশ্নগুলো, দাদাকে তো এর আগে কখনোই আমরা এভাবে তার সাথে কথা বলার সুযোগ পাইনি কখনো। এবার যেহেতু আমরা সুযোগটা পেয়েছি, আমরা সবাই সেই সুযোগটাকে আজকে কাজে লাগাবো ইনশাল্লাহ। তো যার যত প্রশ্ন আপনারা আমাদেরকে করতে থাকেন, আর আমরা সময় সুযোগ মতো দাদাকে সেই প্রশ্নগুলো ফরওয়ার্ড করে দেব। তো যাই হোক, আমরা সরাসরি আমাদের সেশন শুরু করব। প্রথমে আমি একটু আমাদের টেকনিক্যাল টিমকে ডাকতে বলবো। মারুফকে একটু নক করো তো, ওর একটু প্রয়োজন। আপনার এর মধ্যে আপনাদের লাইভটা একটু শেয়ার করে দিবেন সবাই, যারা যারা লাইভে আছেন। আজকে আমরা অনেক গল্প করব দাদার সাথে, আর একটু দেখবেন যে সাউন্ড ঠিক আছে কিনা। আমাদের লাইভে অলরেডি আমাদের ব্যাপক জনগণ চলে আসছে। একটু লাইভটা শেয়ার করে দিবেন সবাই। এডুকেশন বাংলাদেশ চ্যানেলে আমরা দাদাকে নিয়ে এসেছি। আমরা এখন প্রথমেই দাদার সঙ্গে পরিচিত হব। দাদা কেমন আছেন? ধন্যবাদ বিলাস ভাই, ভালো আছি আমি। দর্শক তো মনে হচ্ছে যে অনেকজন উপস্থিত, অলরেডি অনেক উপস্থিত হয়ে গেছে। সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে বিলাস ভাইয়ের সাথে আমার সাক্ষাৎ হবে কিছুটা, যেটা আপনারা সরাসরি দেখতে পাবেন। আর আমার পাশে আছে আমাদের ভাই, পরিচিত মুখ রাজশাহীর। তো আমরা আলোচনা করব বিলাস ভাইকে। দাদা আলোচনার শুরুতে হ্যাঁ, আমরা একটু আপনার পরিচয়টা জানতে চাচ্ছি। আপনার বাসা কোথায়, আপনার স্কুল কলেজ কোথায়, আপনি কোথা থেকে পড়াশোনা করেছেন, এগুলো একটু জানতে চাচ্ছিলাম। গালিব ভাই, আচ্ছা গালিব ভাই তো পরিচয় আছে তাই না? গালিব ভাইকে আমাদের যারা আছে সবাই চেনে। হ্যাঁ, আচ্ছা আমি পরিচয় শুরু করি। পরিচয় কিছু না, আমার পরিচয় আমি রাজশাহীর একটা ছেলে। আমাকে যারা চেনে তারা তো জানেই, যারা চেনে না তাদেরকে বলছি। আমার নাম অরিন্দম ঘোষ। আমি রাজশাহীর নাগরিক বলা যায়। আমি কাপাসিয়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ভৌত বিজ্ঞানে আছি। পদার্থবিজ্ঞান থেকে পড়াশোনা করা আমার। আর আপনি সম্ভবত রাজশাহী ইউনিভার্সিটি স্টুডেন্ট? আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে গ্র্যাজুয়েশন কমপ্লিট করি, আচ্ছা, সাথে মাস্টার্স। আর আমার শিক্ষা জীবন তো সে রাজশাহী বিভিন্ন একাডেমি থেকে শুরু করে, আর এইচএসসি দিয়েছিলাম আমি রাজশাহী সিটি কলেজ থেকে। দাদা আজকে কিন্তু আপনাকে অনেক জ্বালাবো। আমাদের দর্শকরা বহুদিন থেকে আমাকে অনেকে ফোন পছন্দ করছে যে আজকে আপনাকে তারা কিছু প্রশ্ন করবে। না, প্রশ্নের উত্তর দেওয়ার জন্য তো আপনি আমাকে ডেকেছেন। আচ্ছা দাদা, একবারে বেসিক থেকে একটা প্রশ্ন করি। আপনি তো একসময় বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছিলেন, তো আপনার সেই সময়কার মুহূর্তটা একটু আলোকপাত করেন, যে তখন আপনি কিভাবে পড়তেন, স্টুডেন্টদের কমন যে প্রশ্নটা, হ্যাঁ, যে কতক্ষণ পড়তেন আপনি চান্স পাওয়ার জন্য, বা সেই লাইফটা সম্পর্কে 2-1 মিনিট একটু কথা বলেন। আসলে এটা সত্যি কথা বলতে গেলে 2-1 মিনিটে বলে শেষ হবে না। আমি কখনোই ভালো স্টুডেন্ট সেরকম ছিলাম না, যে পড়ুয়া স্টুডেন্ট। আমি যে টানা পড়তাম এরকমও না। তো উচ্চ মাধ্যমিকে আড্ডা দিয়েছি প্রচুর, এবং আমার উচ্চ মাধ্যমিক যে লাইফটা 2005-6 এই সময় আমি প্রচুর আড্ডা দিয়েছি। আমি সিটি কলেজের ছাত্র ছিলাম, কলেজে আড্ডা দিয়েছি, বাইরে আড্ডা দিয়েছি, প্রাইভেট পড়েছি টিচারদের কাছে। ক্লাস করিনি বললেই চলে, 2 বছরে 2টা ক্লাস করেছি কিনা সত্যি করিনি, এটা অনেস্টলি বলছি। আর পড়াশোনার ব্যাপারটা ওই গতানুগতিক পড়াশোনা করেছি, কিন্তু চান্স পাওয়ার ব্যাপারটা যেটা বলছেন, আমি অ্যাকচুয়ালি এই বিষয়গুলো জানতাম না সে সময়। আমরা যে অবস্থায় ছিলাম, এখনকার ছাত্ররা যে সুযোগ সুবিধা পায়
সেটা অ্যাকচুয়ালি আমি পাইনি। এখনকার ছেলেবেলা তো পারলে ক্লাস 6 থেকেই অ্যাডমিশন শুরু করে দেয়। বিলাস ভাই সত্যি বলতে কি, আমার যারা লাইভে আমার বন্ধুরা দেখবে, অনেকে জানে, তো আমি আসলে ইন্টারমিডিয়েট পরীক্ষা দেওয়ার পরে অ্যাডমিশন যে কিভাবে হয়, কোন অ্যাডমিশনে কী ধরনের প্রশ্ন আসে, কি পড়তে হয়, এই বিষয়গুলো আমার জানা ছিল না। এবং আমার উচ্চ মাধ্যমিক পরীক্ষা মানে এইচএসসি শেষ করার 1 মাস আমি পড়াশোনা করিনি, আমি একটু রিল্যাক্সই করেছিলাম বলা যায়। তো দাদা, আমি একটা জিনিস শুনেছিলাম আপনার সম্পর্কে, যে আপনি অ্যাডমিশনের সময় এইচএসসি পরীক্ষার পরে আপনি 1 মাস পড়াশোনাই করেননি। না, আমি সেটাই বলছি যে আমি 1 মাস পড়াশোনা করিনি, এবং আমাকে কোচিংয়ে ভর্তি করে দেয় হচ্ছে নিয়ে গিয়ে আমার মানে রিলেটিভ কিছু, আমার মামা বলা যেতে পারে। আমার দুজন আছে ফ্রেন্ড লাইক, তারা আমার একবার জুনিয়র আর কি। তো তারা আমাকে বলে যে তোমার তো চান্স হবে না কোথাও, এটা তো আমরা সহ্য করতে পারবো না। তো আমি এটা অনেস্টলি বলছি। তো তারপরে আমি ওমেকা ছিল সেই সময়, আপনি সম্ভবত জানবেন, আমার কি মনে পড়ছে কিনা। আমার ওই সময় তো ওমেকাতে ভর্তি হয়, ওখানে ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন। তো আমার প্রস্তুতি যে ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন, এটা কোনটাতে ভর্তি হবো সেটা তারাই নির্ধারণ করে দিয়েছিল, যে তুমি ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশনে ভর্তি হও, তাহলে তোমার তো মানে সব রকম প্রিপারেশনই হবে। আর মেডিকেল লাইনে পরে ওটা ইচ্ছা ছিল না, কেননা বায়োলজিতে আমার একটু অনাগ্রহ কাজ করতো। আচ্ছা দাদা, আর একটা ব্যক্তিগত প্রশ্ন, এই যে আপনি ভার্সিটি লাইফ 4 বছর পার করলেন, ভার্সিটি লাইফটা কেমন ছিল? মানে একটা স্টুডেন্ট কোন আগ্রহ নিয়ে ভার্সিটিতে পড়বে? অ্যাকচুয়ালি হ্যাঁ, আমার মধ্যে এন্ড অফ দ্য টাইম, আমি শেষে আমার মাথার মধ্যে কাজ করেছিলাম আমাকে চান্স পেতে হবে। তো যেহেতু পড়াশোনা সেরকম আগিয়েছিলাম না ইন্টারমিডিয়েটে, আমার ওই 3 মাসের মধ্যে সব কিছু কমপ্লিট করা, তখন একটা খুব জেদ কাজ করতো যে বিশ্ববিদ্যালয়ে যদি না চান্স পাই রাজশাহীতে, তাহলে আমার মনে হয় খারাপ লাগবে, কারণ চান্স না পেলে এটা খারাপ লাগে। তো তখন পড়াশোনা করতাম, তখন আড্ডা দিতাম না সেরকম। আর বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার আগে যে আমার চিন্তা ভাবনা ছিল যে চান্স পেলে এই হবে, মানে এটা সাধারণত চিন্তা, এটা বুঝতে পারবে যারা আমার দর্শক আছে। চান্স পাওয়ার পরে দেখলাম সেটা পুরোটা উল্টো, কেননা আমি তো পড়াশোনা করেছি ফিজিক্স ডিপার্টমেন্টে, আর যারা আমার সিনিয়র বা আমার জুনিয়ররা অতটা না, সিনিয়র যারা আছে তারা বুঝবে যে ফিজিক্স ডিপার্টমেন্টে পড়াশোনা কেমন হয়। তো গিয়ে তো দেখি আড্ডা দেওয়ার সুযোগ তার সেরকম পাই না, মানে একটা বাইন্ডিংয়ের মধ্যে পড়ে যায়, পড়াশোনার চাপ। ফার্স্ট ইয়ার পড়াশোনার রেজাল্ট ভালো করিনি, পাশ করেছি সব বিষয়ে, কিন্তু রেজাল্ট ভালো করতে পারি নাই। কারণ হচ্ছে আমরা যে গতানুগতিক যে চিন্তা ভাবনার মধ্যে ছিলাম আগে, মানে আফটার এইচএসসিতে আমরা বিশ্ববিদ্যালয়ে যখন আমরা গেলাম, তখন দেখছি যে না, আমরা আসলে আমাদের বেসটা অনেক দুর্বল। এই দুর্বলতার কারণে আমরা সেখানে গিয়ে খাইয়ে তুলতে পারছি না। যেমন ইমেরিটাস অধ্যাপক যিনি আজহার স্যার, আমি ওনার ছাত্র, এখন বর্তমানে ইমেরিটাস আজহার স্যার একদিন ক্লাসে বলেছিলেন, উনি সম্ভবত থার্ড ইয়ার কি সেকেন্ড ইয়ার, তো উনি একটা কথা বলেছেন যে তোমরা সবাই মেধাবী, তোমরা এখানে যে কজন আছো প্রত্যেকে মেধাবী, সমস্যা আমাদের সিস্টেমের, তোমরা ইংরেজিতে দুর্বল বলেই তোমরা রেজাল্ট ভালো করতে পারো না। তো আমি ওই জন্য ছাত্রদেরকে বলি যে তোমরা ইংরেজিতে পড়ো। হ্যাঁ, তুমি একটা প্রশ্ন সলভ করবা, একটা ম্যাথ সলভ করবা, ইংরেজিতে ওই ম্যাথটা লিখে দিলে কেমন হবে, এটা তুমি দেখে রাখো। তোমার তো ইন্টার পরীক্ষা 2 বছর পর, তুমি ইংরেজির বেসটা ঠিক রাখো। তোমার অনার্সে গিয়ে তো ইংরেজিতে পড়তে হবে। তো ডেফিনেশনগুলো আমি আমার অনলাইন ক্লাস যারা দেখে, আমি তো অনলাইনে ক্লাস দিই না বিলাস ভাই, কিন্তু আমি যখন ফেসবুকে যে আপলোডগুলো করি ভিডিও, আমি কিন্তু ইংরেজিতে লেখার চেষ্টা করি অনেক কিছু, এবং আমি বাস্তবে যখন পড়াই তখনও ইংরেজি টার্মগুলো ইউজ করি, ছাত্ররা একটু এটার সাথে পরিচিত যাতে হতে পারে। মানে আপনি কি এটা সাজেস্ট করছেন যে ইন্টারমিডিয়েট থেকে ইংলিশের সঙ্গে একটু অভ্যস্ত হওয়া? কারণ আমরা বাংলাদেশের মানুষ, আমরা ইংরেজিতে অনেকটা পিছিয়ে অন্যান্য দেশের তুলনায়। বাংলায় তো পুরো শেষ করতে পারছি না, ইংলিশটা কিভাবে তারা প্র্যাকটিস করবে? আচ্ছা, আমার বেবি বয়স হচ্ছে বিলাস ভাই 3 বছর হবে ওর অক্টোবরে। আমার বেবি 100টার বেশি সে ভোকাবুলারি জানে এই বয়সে, এবং সেটা আমার কাছে শেখায়। তাকে আমি পরিচয় করিয়েছি, এটা ওয়াটার, এটা রাইস, এটা আইস, এটা উইন্ডো, এটা ডোর, এটা ওয়াল। ও কিন্তু অনেক কিছু বোঝে ইংরেজিতে, কাম, গো, এটা আমি বলেছি, শিখেছে সে। আমি তো মুখস্থ করাইনি, তাকে পড়তে বসাইনি, এটা জাস্ট একটা অভ্যাসের ব্যাপার, এটা চাইলেই পারা যায়। হ্যাঁ, মানে আমি যেটা বলছিলাম যে ইন্টারমিডিয়েটের
বিশেষ করে ইঞ্জিনিয়ারিং যারা প্রিপারেশন নেয় এরা যে প্যারার মধ্যে থাকে, তার উপর যদি ইংলিশের প্র্যাকটিসের দিকে যায়, মানে এটা কি আপনি হালকা প্র্যাকটিস করতে বলছেন না একটু বেশি করে করতে বলছেন? না, আমি যেটা বলতে যাচ্ছি, যখন ইন্টারমিডিয়েট পড়তে শুরু করবে সে ম্যাথ পড়বে, ফিজিক্স পড়বে, বায়োলজি পড়বে, টিচাররা তো পড়াবে। টিচাররা যদি ইংরেজি টার্মগুলোর সাথে পরিচয় করায় দেন, না আমরা যেভাবে বলি যে ফিজিক্সের যে টার্মগুলো আছে, যেমন আমরা বলি ডিপার্টমেন্টাল টার্ম বলি আমরা, ক্ষুদ্রান্তকে আমরা বলি কি ইন্টেস্টাইন, সরি স্মল ইন্টেস্টাইন, লার্জ ইন্টেস্টাইন। তো এই ইন্টেস্টাইন যেটা, এই শব্দটা, এটা শব্দের সাথে যদি পরিচিত না থাকে সে জানে ক্ষুদ্রান্ত বৃহদান্ত, বাট মেডিকেলে যখন সে পড়তে যাচ্ছে তখন দেখছে যে এটা আবার কি, ইন্টেস্টাইন আবার কি, ইসোফেগাস আবার কি, তাই না? স্টোমাকের উচ্চারণই সে জানে না, সে বলে স্টোমাচ। তো এইগুলো তো ঠিক করা যায়। হ্যাঁ, এগুলো তো সবচেয়ে ভালো হয় কি যে ওই মানে যে টার্মগুলো পড়ছে, ছোট ছোট শব্দগুলো, দেখবেন যে আমাদের ফিজিক্স বইয়েও প্রত্যেকটা শব্দের পাশে কিন্তু ইংলিশটা লেখা থাকে। হ্যাঁ, ইংরেজি লেখা, কিন্তু আমরা কেউ চোখ দিই না ওখানে। আমি এটাই বলছি যে এটা তো আমিও দিতাম না। হ্যাঁ, এবং এটার কারণে আমাদের সময় তো এগুলো আমরা জানতামই না। এবং আমি ব্যক্তিগতভাবে জানতাম না যে আমাদের অনার্সের পড়াশোনা ইংলিশ ভাষা। হ্যাঁ, সেটা তো আমি বললাম যে ভর্তি হওয়ার আগে মনে হতো যে অনেক কিছু, ভর্তি হওয়ার পরে দেখছি যে ইংরেজি লেখা। আমার একটা স্যার ছিলেন, ওনার আমি স্যারের নাম বলছি না, স্যারের লেখাটা এতটাই পেঁচানো, আমার যারা বন্ধুরা যখন দেখবে তারা বুঝতে পারবে কোন স্যারের কথা বলছি। স্যারের লেখা বুঝতে আমার 3 মাস লেগেছে, যে 3 মাস পর বুঝতে ওটা টি। তো আসলে ইংরেজি ভাষার সাথে আমাদের যে পরিচয়টা, মানে এই পরিচয়টা ভালো পরিচয় না ছোট থেকে। ঠিক, এটা দেখলে আমরা ভয় পাই যে ইংরেজিতে। দাদা, আমার আলাদা একটা গালিব একটা প্রশ্ন করার জন্য বহুক্ষণ থেকে উসকুস করছে। হ্যাঁ গালিব ভাই, না আমার আসলে আমার এখানে, হ্যাঁ 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 দেখতে পাচ্ছি। না দাদা, আমার প্রশ্ন খুবই, মানে আমি অনেক জুনিয়র আপনাদের এখানে, আমার প্রশ্ন একদম স্টুডেন্ট এন্ড থেকে আর কি, সরাসরি। দাদা, বিশ্ববিদ্যালয়ে আপনার অভিজ্ঞতা মোটামুটি আমাদের সাথে শেয়ার করলেন, টিচারদের সাথে আপনার ইন্টারাকশন কেমন? আপনার বর্তমানে যে আপনার যেভাবে আপনি পরিচিত আর কি, সেটা ফিজিক্স সাবজেক্ট নিয়েই। আমি যদিও কেমিস্ট্রি, তারপরও বিজ্ঞানের ছাত্র হিসেবে আর কি, ফিজিক্স নিয়ে আপনার এই রকম চিন্তাভাবনার একদম ইনিশিয়ালাইজেশনটা কোন সময় আসলে শুরু হয়েছিল, কোন সময় আপনি একটু আমাদের সাথে শেয়ার করবেন? এবং এই আপনি তো পড়াশোনার ফিজিক্স নিয়েই করেছেন, তারপর আর কি একদম ডেপথ নলেজ, যেটাকে আমাদের এখন যেভাবে রিপ্রেজেন্ট করেন, একদম এর সূচনাটা কিভাবে হয়েছিল আপনার? এটা কি এই আমরা বিগত 1 বছর আগে দেখছি এই সময়, না তারও আগে থেকে? আপনি একটু যদি আমাদের সাথে শেয়ার করতেন। আমি সত্যি কথা বলি যে আমার ডেপথ নলেজ নেই ফিজিক্সে, কারণ ফিজিক্সের ডেপথ নলেজ নিতে গেলে মানে এটা অনেক গভীরে যাওয়া যায়। সাবজেক্টটা তো এমন না যে ফিজিক্সের জাহাজ হয়ে গেছে, ছাত্ররা এটা মনে করে, বাট আমি তো ফিজিক্সের ছাত্র, আমি বুঝতে পারি যে এই সাবজেক্টটার গভীরতা এতটাই বেশি যে নিউটনীয় বলবিদ্যাই আমি মানে পুরোপুরি যে বুঝি এটা তো বলতে পারবো না। এটা মানে একটা টপিক শেষ করতে বহুদিন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ডেপথ নলেজ আমার নাই, আমি শুরুতে এটা পরিষ্কার করছি গালিব ভাই। হ্যাঁ, আপনার কথা ছিল যে আমার এটা কবে থেকে আগ্রহটা, তাই না? তো আগ্রহটা আমার কৌতূহল থেকে। অ্যাকচুয়ালি আমি ছোটবেলা থেকে চুম্বক লোহার সাথে পরিচিত ছিলাম, স্প্রিংয়ের সাথে পরিচিত ছিলাম, এগুলো কীভাবে কাজ করে এই কৌতূহলটা কাজ করতো। যদিও আমাদের পড়াশোনা শিক্ষা ব্যবস্থা তো মুখস্থ নির্ভর, কিন্তু এই কৌতূহলটা কাজ করতো। আর যখন আমি আফটার অনার্স যখন আমার শেষ হলো, তখন কৌতূহলটা অনেক বেশি হয়ে গেছিলো মাস্টার্সে। এবং আমি ডক্টর সালেহ হাসান নকিব স্যারের রুমে সরাসরি যেতাম, স্যারকে বলে গিয়ে বিভিন্ন রকমের প্রশ্ন করতাম স্যারকে। আমার এখনও মনে আছে, স্যারের রুমে ঢুকে স্যার এই বাল্ব কীভাবে কাজ করে, বিভিন্ন রকম প্রশ্ন আমি স্যারকে করতাম, যেগুলো আমাদের জানার বাইরে। স্যার বিরক্ত হতো না? স্যার বিরক্ত হতেন না, কিন্তু স্যারের কাছে সময় নিতে হবে। স্যার যদি ব্যস্ত থাকেন তো সময় দেবেন না। আমাকে এখনও স্যার বলেন যে তুমি আসো, তো আমার তো যাওয়াতে ওইভাবে আমারও পসিবল হয় না, স্যারও অনেক ব্যস্ত মানুষ, তো দিছি। তো আমার এটা কাজ করতো অ্যাকচুয়ালি সেকেন্ড ইয়ার থেকে কাজ করতো, তখন আমি ইন্টারনেট পেয়েছিলাম। কারণ আমাদের ফার্স্ট ইয়ার যখন আমরা পড়ি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে, আমাদেরকে কম্পিউটার ল্যাবে যেতে দিত না। যখন সেকেন্ড ইয়ারে উঠলাম তখন কম্পিউটার ল্যাবে যেতে দেয়। তখন এই কম্পিউটারে যখন আমি ওই সার্চ করি, তখন আমরা কি পাই সেখানে, তো আগে তো ইন্টারনেটের সাথে পরিচিতই ছিল না, 2008 সালে কথা বলছি। তো ওই সময় আমরা কম্পিউটারে সেখানে ওই লাইন আছে ইন্টারনেটে, আমি ইউটিউব দেখতে পাচ্ছি, আমি ডার্ক ম্যাটার, ডার্ক এনার্জি, এগুলো দিয়ে তো আমার মানে মাথা টাথা গেছে। আপনি নেট পাই এগুলো সার্চ করেছেন? আমাদের প্রবলেম তো অন্য কিছু সার্চ করে, নেট পাই না। আমাদের ওখানে যে প্রপারলি একবার ইউজ হতো তাও না, আমরা অনেক কিছুই ওখানে সার্চ করতে পারতাম। কিন্তু আমাদের যেটা উদ্দেশ্য ছিল যে আমরা যে ল্যাবে যে বসবো,
তখন আমি অনেক সময় কি করতাম, ক্লাস ফাঁকি দিয়ে হলেও দেখা যাচ্ছে যে ওখানে বসে আছি, তো বসে ওই ডার্ক ম্যাটার কি, ডার্ক এনার্জি কি, মানে এগুলো নিয়ে কৌতূহল কাজ করলো যে ফিজিক্সের তো আমরা তাহলে কিছুই জানি না, মানে এই জিনিসটা। আর আপনাকে বিলাস ভাই আমি যেটা বলতে যাচ্ছি যে আফটার গ্র্যাজুয়েশন আমি কিন্তু পড়াশোনা থেকে বাইরে যাইনি, আমি একটু টুকটাক দেখতাম ফিজিক্সের বিষয়গুলো। আমি অন্যান্য জব করেছি, আমি শিক্ষকতা পেশায় আমার আসা 2019 সালে, তখন আমি মহাদেবপুরে এনটিএসসিতে নিয়োগ পাই, তারপরে তো আবার কাপাসিয়াতে এসেছি। তো তার আগে আমি জব করেছি বিভিন্ন কোম্পানিতে। তো আমি কিন্তু ফিজিক্সের যে ছোটোখাটো বিষয়গুলো এগুলো নিয়ে আমার মানে একটা কৌতূহল সেটা কিন্তু ছিলই, হ্যাঁ এটা আমার ছিলই। তো অ্যাকচুয়ালি কবে থেকে শুরু হয়েছিল বলতে গেলে ছোটো থেকে আমার একটা কৌতূহল ছিল, কিন্তু আমি পড়াশোনা তো ছোটোবেলায় খুব বেশি করতাম না। মূলত বলা যায় যে পদার্থবিজ্ঞান বিভাগে আসার পরে, ভর্তি হওয়ার পরে আমার সেকেন্ড ইয়ার থেকে কৌতূহলগুলো বাড়ে। যখন ওই মানে এই আধুনিক পদার্থবিজ্ঞান, আমি বলবো যে ছাত্ররা যারা এগুলো নিয়ে চিন্তা করে, ডার্ক ম্যাটার, ডার্ক এনার্জি, এসব চিন্তা না করে ভালো এই বয়সে। এটা আসলে আমার ভালো কোনো ফলাফল আনে নাই, কিন্তু কৌতূহল কাজ করবে, এটা ঠিক। এটা এমন একটা সাবজেক্ট। দাদা একটা প্রশ্ন আসছে আমাদের, যে অনলাইন এডুকেশন বা এডটেক মানে এডটেক যে প্ল্যাটফর্মগুলো আমাদের আছে, এটা সম্পর্কে আপনার দৃষ্টিভঙ্গি কেমন? এটা শিক্ষার্থীদের জন্য কতটা সুফল বয়ে আনছে বা এটা আমাদের কতটুকু প্রয়োজন, এই বিষয়টা একটু। আচ্ছা, অনলাইন শিক্ষা ব্যবস্থা কিন্তু একটা নতুন সংযোজন আমাদের বাংলাদেশের জন্য, বাংলাদেশের জন্য, এবং এটা আমি এটা ইতিবাচক হিসেবে দেখি। কেননা আমাদের এখন তো পড়াশোনার চাপ যেমন বেশি, কোর্স বেশি, তো অনেক সময় কি হয় ছাত্ররা বাইরে পড়বে, প্রাইভেট পড়বে। আমাদের তো শিক্ষা ব্যবস্থার যে অবস্থা বিলাস ভাই, যে স্কুল কলেজে পড়াশোনা হয় না, স্কুল কলেজে পড়াশোনা যেহেতু হয় না ঠিক মতো, শিক্ষা ব্যবস্থা আমরা অনেকটাই খারাপ, ধ্বংসের মুখে বা ধ্বংস হয়ে গেছে বলতে পারেন। তো সেহেতু আমাদেরকে স্কুল কলেজে পড়াশোনা হচ্ছে না, কেন হচ্ছে না? আগে তো হতো। এর জন্য দায়ী হচ্ছে আমরা টিচাররা, আমরা যারা আছি না। আমরা টিচার কিন্তু বাংলাদেশে কয়েক ক্যাটাগরির, সরকার থেকে নিয়োগপ্রাপ্ত টিচার, আমাদের মতো ফ্রিল্যান্সার টিচার। আমি স্কুল কলেজের টিচারদের কথা বলছি, আমরা টিচাররা দায়ী এবং আমাদের সিস্টেমটাও দায়ী। সিস্টেমটা কিভাবে দায়ী আর টিচাররা কিভাবে দায়ী, এটা একটু যদি ইলাবোরেট করেন। খুব একটা কথা বলতে ইচ্ছা হচ্ছে না, আপনি বুঝতে পারছেন, সবাই জানে টিচাররা দায়ী এই কারণে যে টিচারদের প্রাইভেট পড়ানোর মানসিকতা, যে আমি আমার কলেজের ছাত্রদেরকে প্রাইভেট পড়াবো, আমি ওখানে সময় কম দেবো, তো চার লেকচারে আমার ভেক্টর শেষ হচ্ছে, সেক্ষেত্রে তো ছাত্র তো বুঝতে পারছে না, তো সেই ছাত্র বাইরে যাবে, সে হয়তো বা অনলাইনে ক্লাস দেখবে, এটা তো স্বাভাবিক। তো অনলাইনে ক্লাস দেখুক, অনলাইনে যারা ক্লাস দিচ্ছেন এটা তো চ্যালেঞ্জিং ব্যাপার অনেক, এটা অবশ্যই সাধুবাদ জানে একটা ছাত্র, সে রিকল করতে পারছে পড়াটাকে, এটা অবশ্যই ইতিবাচক। আমি এটাকে নেতিবাচক হিসেবে দেখি না। আমি ক্যামেরার দিকে তাকিয়ে কথা বললে মানে বেটার হয়, দর্শকরা শুনছে। দর্শককে আপনি বলবেন। হ্যাঁ হ্যাঁ, তো বিষয় হচ্ছে যে একটু আমাদের টেকনিক্যাল টিমকে বলবো যে যখন দাদা কথা বলবে তখন যেন ক্যামেরা শুধু দাদার দিকে থাকে, কারণ জনগণ আজকে দাদাকে দেখতে আসছে, আমাদেরকে দেখতে আসে নাই। আর মাঝে মাঝে আমরা যখন একটু টুকটাক কথা বলবো তখন আমাদেরকে একটু দেখাই চেহারাটা। হ্যাঁ দাদা, যেখানে ছিলাম, আমাদের টিচারদের যে মানে প্রবলেমগুলো আপনি বলছেন যে মানে সেটা ভিন্ন আলাপ। টিচারদের প্রবলেম তো বললাম, আমরা সেই 20-25 বছর আগে যে টিচারগুলো পেয়েছিলাম তাদের যে আদর্শ ছিল, এখনকার টিচারদের মধ্যে কিন্তু সেই জিনিসটা দেখা যায় না। এখন সবাই প্রফেশনাল একটু না, এটা তো এখন ধরেন তারাও তো বাধ্য, যে পরিমাণ খরচ টরচ বাড়ছে। হ্যাঁ, টিচারদের বেতন তো উপরে মানে বেতন দিয়ে তো চলাটা মুশকিল, আলাদা বেতন কাঠামো করতে হবে, সেটা ভিন্ন আলাপ। আমি অ্যাডটেক যেগুলো বলছি এডুকেশনের, হ্যাঁ, যে চ্যানেলগুলো আছে আমাদের দেশে, অনেক চ্যানেল হয়ে গেছে, কিন্তু তারা যদি ভালোভাবে সেটাকে পৌঁছে দিতে পারে ঘরে ঘরে, এখন ঘরে বসে স্টুডেন্ট কিন্তু একটা অধ্যায় কিন্তু কমপ্লিট করতে পারছে, এটা কিন্তু বিশাল বড়। হ্যাঁ, আমরা সে সময় কিন্তু অনেক সময় ভালো টিচার পাই নাই, আমরা যখন ছোট ছিলাম। আর যারা গ্রামে পড়াশোনা করেছে, আমার বন্ধুরা তাদের অভিজ্ঞতা শেয়ার করেছে, আমি সবকিছু মিলে বলছি, যাদের ঘরে কারেন্ট নাই, হারিকেন জ্বালিয়ে পড়েছে, পরে বিশ্ববিদ্যালয়ে চান্স পাচ্ছে, মেডিকেলে চান্স পাচ্ছে, তারা তো ভালো টিচার পায় নাই সেই ক্ষেত্রে সে সময়। তো এখন তো গ্রামে যে ছেলেটা, গ্রামে তো কারেন্ট আছেই, বিদ্যুৎ তো আছে, এবং তারা ওয়াইফাই পাচ্ছে, ওয়াইফাই না পেলেও মানে ইন্টারনেট পাচ্ছে, ইন্টারনেট সেবা পাচ্ছে, এবং তারা কিন্তু বেস্ট টিচারদের ক্লাস দেখতে পাচ্ছে। দেশের যে কোনো টিচারের ক্লাস তারা দেখতে পাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, আমি সেটাই শুধু বেস্ট না, যার চায় তার দেখতে, শুধু দেশের না, দেশের বাইরের টিচারও ক্লাস দেখতে পাচ্ছে। তো দুইটা যদি সমান্তরালভাবে আগায়,
মানে আমাদের অনলাইন এবং অফলাইন মানে তাহলে আপনার অনলাইন যে এডটেক প্ল্যাটফর্মগুলো আছে আপনার আমি ইতিবাচক ধারণাই রাখছেন। আমি রাখি, এটা 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 আমাদের দেশে ভালো করতে পারবে, সম্ভাবনা অনেক বেশি। হ্যাঁ, একটা ছোট প্রশ্ন করি দাদা, এই যে আপনি যে জন্য সারা দেশে পরিচিত বিভিন্ন এডটেক প্ল্যাটফর্মের ভুল ধরার বিষয়টা, তো আপনার এই উদ্দেশ্যটা কি, মানে কোন উদ্দেশ্য কাজ করলো? যে যেমন অনেকে আপনার সম্পর্কে বলে যে দাদা ভাইরাল হওয়ার জন্য এসব করছেন, মানে আপনার উদ্দেশ্যটা কি, যে আপনি কেন তাদের এই ভুলগুলো ধরছেন? আচ্ছা, আমি বলি ভুলগুলো ধরছি না, ঠিক বলতে গেলে কি ভুলগুলো আমি তুলে ধরছি। এটার কারণ হচ্ছে যে আমি চাই যে স্টুডেন্টরা বুঝুক যে আমাদের ভুল কোনটা আর সঠিক কোনটা, আর সঠিক শিক্ষার প্রয়োজনীয়তা। এটা ছাত্রদের জন্যই আমি এটা করছি। আর এটা আজকে আমাকে জানছে সবাই, বাট আমি বলি অনেস্টলি মোটামুটি 2 বছর 2.5 বছর আগেও কিন্তু এই জিনিসগুলো আমি দেখেছি। তখন আমি চর্চা করছিলাম, তখন আমি ইন্টারমিডিয়েট পড়ানো শুরু করি, মানে এগুলো চর্চা আমি শুরু করি আর নতুনভাবে শুরু করি বলা যায়। তখন দেখতাম যে অন্যদের তো অনেক ভুল, এরকম মানে মিলে না পড়ানোর সাথে, ফিজিক্সের সাথে মিলে না, এরকম পড়ানো চলছে। তো মাঝে মাঝে আমি কিছু পোস্টও করেছিলাম। সেই সময় আমি তো ব্যস্ত থাকতাম নিজের স্টাডি নিয়ে, তো কয়েকটা পোস্ট করেছিলাম, কিন্তু পোস্ট করলে কি হয় নেতিবাচক হিসেবে নেয়। রাজশাহীতে এমনও দেখেছি যে নেতিবাচক হিসেবে সব বয়কট করো অমুক তমুক। হ্যাঁ, তো আমি তখন তো আমার নিজেরই তো অনেক ল্যাক আছে, আর এগুলো নিয়ে আমি তখন খুব একটা কথা বলি নাই। কিন্তু ইদানিং এই যে আপনি যেটা দেখছেন ঈদের পর আমি একটু বেশি বেশি দেওয়া শুরু করেছি ইদানিং একটু বেশি। কারণ আমাদের দেখেন, আমাদের দেশ কিন্তু একটা সম্ভাবনার দেশ সবসময়, আর আমাদের শিক্ষা ব্যবস্থা পরিবর্তন দরকার। আর যারা আমাদের দর্শকরা আছেন, আমাদের এই নতুন বাংলাদেশ, আমরা তো স্বাধীন দেশ, তো স্বাধীন দেশে আমাদের মত প্রকাশের অধিকার সবারই আছে। আর সব কিছু যেহেতু সংস্কার দরকার, আমাদের শিক্ষা ব্যবস্থা নিয়ে যে কথা বলতে পারবে না কেউ, বা ভুল পড়ালে এটা ভুলকে ভুল বলা যাবে না, এরকম তো কোনো কিছু নাই। আইনস্টাইন তো নিজেও নিজের ভুলকে স্বীকার করেছিলেন মহাকর্ষের ধ্রুবক নিতে গিয়ে, কি বলে, হ্যাঁ, একটা কনস্ট্যান্ট নিতে গিয়ে উনি একটা ভুল করেছিলেন, বিশাল বড় ভুলটা লাইফে। নিউটনের ভুল ছিল, ল্যাপ্লাস কারেকশন করেছিল। ভুল তো মানুষেরই হয়, তো বিজ্ঞানে তো ভুলটাকে একসেপ্ট করতে হবে। আরিফ হক ভাই যেটা কেমিস্ট্রি পড়ান, উনি যেমন বলছিলেন যে এইভাবে তো বিজ্ঞান আগায়। তো বিজ্ঞানকে এগিয়ে নিয়ে যেতে গেলে তো আমাদেরকে এই তর্ক বিতর্কের মধ্যে দিয়ে এগিয়ে নিয়ে যেতে হবে। এটা আরিফ হক ভাই ভিডিও তো অনেকে দেখেছে, আমার ভিডিও অত মানুষ দেখবে কিনা জানি না, তো এটা তো বাস্তব কথা। তো আমি চাই যে এই ভুলগুলো নিয়ে বলার কারণই হচ্ছে, উদ্দেশ্য হচ্ছে যে সবাই আমরা সঠিকভাবে পড়াই, শেখাই। আমি কিন্তু ক্যাপশনে অনেক সময় সংশোধনও বলে দিয়েছি কিছু কিছু বিষয় আমি নিজে ক্লাস নিয়েও বলেছি। আসলে তো সবার ভুল সংশোধন করা ওটা তো আমার আবার দায়িত্ব না। হ্যাঁ, তবে এটা বলে দেওয়াটা ভালো যে এখানে এটা ভুল হচ্ছে, ওটা ভুল হচ্ছে। কিন্তু আপনি তো জানেনই যে ভুল তো স্বীকার করতে চাই না টিচাররা। আমাদের প্রশ্ন হচ্ছে আপনার ভুল ধরার উদ্দেশ্যটা শিক্ষার্থীদের যাতে সঠিক শিক্ষা পায়, এছাড়া দিতে কোনো ইয়ে নাই। আমার ভাইরাল হওয়ার তো দরকার নাই। আচ্ছা দাদা, এখানে একটা মানে এক্সট্রা প্রশ্ন চলে আসলো, মানে শিক্ষার্থীরা তো বুঝতেই পারছে না যে কে সঠিক বলছে, আপনি বলছেন নাকি তার টিচার বলছে। কারণ এখানে শিক্ষার্থীরা কিভাবে এটা মানে জাজ করবে? আসলে শিক্ষার্থীরা জাজ করবে না, বিষয়টা হচ্ছে ধরেন একটা টিচার ভুলই শেখাচ্ছে, কিন্তু সে তো ওই ভুল দিয়ে একটা প্রশ্ন অ্যান্সার করতে পারছে, সে গাণিতিক সমস্যার সমাধান করতে পারছে। তাহলে স্টুডেন্ট কিভাবে বুঝবে যে আপনি সঠিক বলছেন আর আরেকজন মানে তার টিচার ভুল বলছে? অনেস্টলি বলতে গেলে কি, আমাদের মানে শিক্ষা ব্যবস্থা এমন একটা পর্যায়ে গিয়ে পৌঁছেছে যে শিক্ষার্থীরা তো পড়াশোনা করতে চায় না, টিচারের কাছে পড়বে ওই পর্যন্তই, পাঠ্য বই তো পড়ে না, যেমন টেক্সট বইগুলো তো পড়ে না। স্টুডেন্ট তো পারলে মনে হয় যে পড়াটা খাবারের মতো তুলে খাওয়ায় দেওয়া। হ্যাঁ, আপনি তো ফিজিক্স পড়াচ্ছেন অনেক দীর্ঘদিন ধরে, আপনার এক্সপিরিয়েন্স আছে। গালিব ভাই কেমিস্ট্রি পড়াচ্ছে, আপনারা তো জানেন যে ছাত্ররা পাঠ্য বই পড়তে চায় না, ওরা শীট পড়বে, লেকচার শীট পড়বে, কিছু কদ দিয়ে যে কমন পায় দেন ভাই, কমন যে পেয়ে যায়, যে 90 পাইলে খুশি। আমাদের তো প্রশ্ন হচ্ছেই সেরকম করে, এখানে থিওরিটিক্যাল যে প্রশ্নগুলো সেরকম প্রশ্ন তো হচ্ছে না, যে সৃজনশীল যে ইয়েতে। কিন্তু আমরা যখন পড়েছি তখন তো সরাসরি প্রশ্ন হতো। তো যেহেতু এখানে সৃজনশীলের প্রশ্নগুলো হচ্ছে এমন হবে যেখানে মানে শুধু ফর্মুলা অ্যাপ্লাই করলে আমার উত্তর হয়ে যাচ্ছে, তো সেখানে তাদের কোনটা ঠিক কোনটা বেঠিক, এফ ইকুয়াল টু এম আপনার যে লেখা আছে, তো এটা কোথায় প্রযোজ্য না, এগুলো তো তাদের জানা দরকার নাই, এরকম তারা মনে করে। আমার ফর্মুলাতে উত্তর না, আমি তো সরাসরি বলি যে এফ সমান এম এর সূত্রটা শেখানোই উচিত না, এটা সব জায়গায় এপ্লিকে বলি না। আচ্ছা, এটা আমরা পরে আলোচনা করব। তো
আমি যেটা বলতে যাচ্ছি, আপনি আপনার প্রশ্নটা মানে ছিল যে স্টুডেন্টরা হ্যাঁ, কনফিউশনটা কি পাবে, confusion হচ্ছে। ও তো কনফিউজ হয়ে যাচ্ছে, মানে আপনার ক্লাস দেখছে আবার আরেক টিচারে ক্লাস করছে, সে ভাবছে কি ব্যাপার, আমি না, কারটা সঠিক মনে সবাই করব? কনফিউজ হচ্ছে না। এখানে অধিকাংশ স্টুডেন্টই চিন্তা করছে যে আমার টিচার সঠিক। হ্যাঁ, এখানে এটা আসলে হচ্ছে। টিচার স্টুডেন্টের সম্পর্ক থেকে আর ছাত্র শিক্ষক যে সম্পর্ক, এটা কিন্তু আমাদের এখানে পুরোপুরি নাই। তো ধরে নিচ্ছে আমার টিচার সঠিক, আমার টিচার বুয়েটিয়ান মানে ফিজিক্সের জাহাজ, এরকম ধারণা। কিন্তু যিনি যিনি পড়াচ্ছেন বা তিনি তো কখনো বলছেন না যে আমি জাহাজ, ছাত্ররা এটা মনে করছে। তা হ্যাঁ, বিষয় হচ্ছে যে ছাত্রদের মধ্যে একটা অন্ধবিশ্বাস আছে যে আমার টিচার কখনো ভুল করাতে পারে না। আর যারা একটু ভালো ছাত্র, তাদের মাথার মধ্যে কনফিউশনটা কাজ করছে যে তাহলে উনি এটা বলছেন, উনি এটা পড়ালেন, তাহলে দুটার মধ্যে তো একটা কনফিউশন, তো মানে কনফ্লিক্ট তো এখানে আছে, তো তাহলে সঠিকটা কি হবে? কিন্তু অনেক সময় কি হয়, ভুলগুলো এতটাই সূক্ষ্ম হয়, তাদেরকে বোঝাতে গেলে দেখা যাচ্ছে যে আরও সময় লাগবে ছাত্রদেরকে। তো আমি ছোটোখাটো ক্যাপশনে এটা তো বোঝানো যায় না, এটা অবশ্যই আমাদের একটা সমস্যা। দাদা অনেকগুলো কমেন্ট জমে গেছে, একটু কমেন্ট পড়ে নিলে comment পাবলিক পড়ে- গাইল হবে। কমেন্টে মনে হয় কি গালিগালাজ হচ্ছে মনে হয় না? হ্যাঁ, গালিগালাজ হচ্ছে। তো আচ্ছা দেখি আমরা কি কি বলছে। পুলক দেবনাথ খুবই খারাপ একটা কমেন্ট করেছে, যাক আমরা সেটা গেলাম না। আমরা ইতিবাচক কমেন্ট। আমাদের সাদমান সৌমিক আমাদেরকে ঘুমাইতে বলেছে। আমার ছাত্র হাসান সৌরভ, মানে সে হয়তো বা বিশ্বাসই করতে পারছে না দাদা আপনি লাইভে আসছেন। সাদমান গালিবকে একটা প্রশ্ন করেছে, ভাই হাউ ইজ ইউর ফিলিং, না হাউ ইজ ইউর ফিলিং। হ্যাঁ ঠিক আছে, একটু বলো তো কেমন লাগছে দাদার সঙ্গে লাইভ ও কিন্তু আমারও ছাত্র, গালিব ভাইয়ের ছাত্র। না না না, আমি না, যারা কমেন্ট করছে সবাই খুবই আমাদের স্নেহতুল্য এবং সবাই লাইভ দেখতেছে। আসলে কেমন লাগছে না, আমি তো বললাম আমি এই জায়গায় বসার উপযুক্ত কিনা আজকে আমি একটু নিজেকে এরকমই মনে করছি, কিন্তু না অবশ্যই আমি আমি অবশ্যই একটা ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হচ্ছে, এটাই মনে করছি আর কি, যেটা সত্য কথা। কি বলেন আসলে? না, আসলে দাদাকে এভাবে সরাসরি কেউ কখনো প্রশ্ন করতে পারেনি। না না না, গালিব ভাই লুকিং গর্জিয়াস, গালিব ভাই ওরে সব গালিবেরই ভক্ত দেখছি। পুলক দেবনাথ একটু অবহেলার স্বরে পড়েছে, বলেছে দাদার কাছে বলে এমআইটি কনফার্ম। নাহিদ হাসান, অরিন্দম ঘোষের কাছে আমার একটা প্রশ্ন আছে, অবশ্যই আপনি প্রশ্ন করেন, আমরা অপেক্ষায় আছি। সাবিত বলেছে লাভ ইউ স্যার, আপনার বেসিক অনেক ভালো। জুবাইয়ের ফিজিক্স একটা প্রশ্ন করেছে, যে একটা কমেন্ট করেছে আর কি, যে ইংরেজির দুর্বলতার জন্য ফিজিক্সের রেজাল্ট খারাপ হয়, এটা বাস্তবতা তুলে ধরেছেন। যারা রাজশাহীর ফিজিক্স ডিপার্টমেন্ট থেকে পাশ করা যে কত হার্ড, এটা অনেকেই জানে না। 2020 সালের আগের রেজাল্ট যাদের, তারাই কেবল জানে ফিজিক্স থেকে পাশ করে বের হওয়াটা কতটা সৌভাগ্যের ছিল। জুবাইর ফিজিক্স, হ্যাঁ আমি চিনি, আমার ছোট ভাই। আচ্ছা, আর সাদমান সৌভিক বলেছে যে মানে সে আপনার গোল জানতে চেয়েছে লাইফের, যে আপনি আসলে কোন দিকে আগাচ্ছেন। তোমাকে তোমাকে এটা কি সে পার্সোনালি জানতে চেয়েছে না? না, আপনি সবার উদ্দেশ্যে বলেন যে আসলে আপনার আচ্ছা। গোলটা কি। আসলে আমি কখনো গোল ঠিক করি না। আমি শিক্ষকতা পেশায় এসেছি, আমি পড়িয়ে যেতে চাই, এবং আমি চাই যে আমি এমন একটা অবস্থানে পৌঁছাতে যখন দেখবো যে বাংলাদেশের শিক্ষার্থীরা সঠিকভাবে শিখছে সবকিছু, এবং আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা উন্নত হয়েছে। হ্যাঁ, এই অবস্থানে আমি নিজেকে নিয়ে যেতে চাই, এটা আমার গোল। আচ্ছা, আরিফ আঞ্জুম নিবির গালিব ভাইকে লাভ দিয়েছে 2টা, তাও লাল লাভ। গালিব সিয়াম চুপ করতে বলেছে। ইতিবাচক। আল মুইন সরকার, নামটা ঠিক বললাম কিনা, আমি কমেন্ট পড়ার জন্য লাইভ দেখতেছি। সাদমান শ্রমিক কি সার্চ করিস ওরা, আচ্ছা ওরা ওরাই কথা বলছে। আচ্ছা, এখানে আমাদের একজন প্রায় এডটেক প্ল্যাটফর্মের একজন টিচারকে নিয়ে কমেন্ট করেছে, আমরা সেদিকে না যাই। হাবিবুর রহমান, আমি দাদার সাথে কথা বলতে চাই, কিভাবে বলবো? দাদাকে বলেন আমি হাবিব। হাবিব তো মানে খুবই ভালো ফিজিক্স বোঝে। হ্যাঁ, আমার ছোট ভাই হাবিবুর রহমান। ডিপার্টমেন্টের, আচ্ছা। খুবই ভালো ফিজিক্স বোঝে। আর কিভাবে কথা বলবে, তাকে যুক্ত করা যেতে পারে কোনোভাবে, যুক্ত করলে ভালো হতো। কেননা এই হাবিব কিন্তু অনেক সচেতন, এই বর্তমানে শিক্ষা ব্যবস্থার সংস্কার নিয়ে অনেক সচেতন।
উনি এই ভুলগুলো নিয়ে উনিও কথা বলে। ভাই কোনো কমেন্ট থাকলে করতে পারে? করতে পারি, হ্যাঁ হাবিব, হাবিব করতে পারো তুমি। আর তোমাকে কি লাইভে যুক্ত করা সম্ভব? সম্ভব না হলে তো হচ্ছে না। আচ্ছা, সাদমান সৌমিক অনেক কমেন্ট করে ফেলেছে। আপনার সাথে মনে পার্সোনাল কোনো শত্রুতা আছে কিনা, কি টাকা পয়সা ধার নিছেন নাকি? ও আমার ছাত্র, ও আমার ছাত্র, আমি আবারও বলছি। ও কি বলতে যাচ্ছে আমি বুঝতে পারছি না, হয়তো গালিব ভাই দুজনকে একসাথে কমেন্ট রিপ্লাই করছে। না, ওরা ওই কমেন্টে কথা বলছে। আচ্ছা, এখানে আরেকটা কমেন্ট আসছে। সাদমান সৌমিক, আমারও একটা প্রশ্ন ছিল ভাই, আপনাকে অবশ্যই প্রশ্ন করেন। সুবর্ণ আইজ্যাক, না লোকজনের মুখের ভাষা তো ভালো কেন, কেমন লাগে আপনার? সুবর্ণ আইজ্যাক বাড়ি নামে কি একটা ছেলে আছে পিচ্ছি, ওটা সম্পর্কে কিছু জানেন? হ্যাঁ, উনি তো হ্যাঁ একটা পিচ্ছি ছেলে। হ্যাঁ, ও আসলে ফিজিক্সে কিছু বোঝে না, তার ভবিষ্যৎটাকে তার বাবা নষ্ট করেছে। এখন কি অবস্থা বলতে পারবো না। মোহাম্মদ ইসলাম বলছে, অরিন্দম ঘোষ স্যার ইউ আর রাইট। আচ্ছা, অনেক কমেন্ট জমে গেছে আজকে। গালিব, তোমাকে একটু আমি ফ্লোর ছেড়ে দিচ্ছি, তুমি কি দাদার সাথে একটু তোমার পক্ষ থেকে, স্টুডেন্টের পক্ষ থেকে কিছু প্রশ্ন করো। স্টুডেন্টদের কমেন্টই অনেক, আমাদের সাথে অনেক কোশ্চেনই তাদের সাথে আর কি, আমার সাথে অন্তত মেলে আর কি। কারণ বিষয়গুলো হচ্ছে আমি আপনাদের সাথে আমার কিন্তু একটা ছোট্ট জেনারেশন গ্যাপ আছে, এটা আমি মনে করি আর কি, আমার এইচএসসি ব্যাচের সাপেক্ষে। তো স্টুডেন্টের এন্ড থেকে প্রশ্ন করার আগে আমার একটা প্রশ্ন যেটা ছিল ভাই, আমি একদম সরাসরি একটা প্রশ্ন যাবো, যেটা একটু কমেন্ট অলরেডি আসছে। প্রথমত হচ্ছে যে আপনি পড়ানোর বিষয়ে বললেন আমরা একটু ডেপথ লার্নিং আমরা শেষ করতে পারি না, সহজ কথা। এখন আমাদের শিক্ষাবর্ষ অনুসারে এইচএসসি এর বছর কিন্তু স্টুডেন্টরা পায় শুধু 2 বছরও পায় না এইচএসসি পর্যন্ত। এমন অবস্থায় একটা স্টুডেন্টকে আসলে অফলাইন বলেন না অনলাইন বলেন, এই দুই এডটেক, ওরা তো শুধু ফিজিক্স পড়ছে না, ওরা কেমিস্ট্রি পড়ছে, ওরা বায়োলজি পড়ছে, আমরা সবাই পড়েছি, আমরা ম্যাথস পড়ছি। এই ক্ষেত্রে আপনি ফিজিক্স নিয়ে কাজ করছেন, ভালো কথা। এই জায়গা থেকে স্টুডেন্টরা ওই টাইমটা মেক করবে কি করবে? তারা কি 2 বছর ধরে ফিজিক্স পড়বে, ফিজিক্স দিয়ে কি শুধু চান্স পাবে? এখানে তারা এই বিষয়টা মেনটেন করবে কি করে? আমার প্রশ্ন হচ্ছে আপনার কাছে এইটা হয়, স্টুডেন্ট এন্ড থেকে ধরেন একটু আপনি বিষয়টা এলাবোরেট করেন, মানে এইচএসসিটাকে একটু সামনে রেখে। আসলে যদি তারা যদি মনে করে যে আমার কিভাবে সাজাতে হবে সবকিছু, তাহলে তাকে আগে কি বলা হয় ম্যানেজমেন্ট স্টাডিজ পড়তে হবে। এরকম তো বিষয় না, তার সাবজেক্ট তো অনেকগুলো আছে, সে সব সাবজেক্টই পড়বে। এখানে পড়তে হবে কিভাবে, সে অংশে ভাগ করে নিবে যে আমি এই মাসে এই এতটুকু পড়বো, এই অধ্যায় পড়বো। ওর প্রশ্নটা আমি আরেকটু ক্লিয়ার করি, মানে আপনি যে ডেপথে গিয়ে শিখতে বলছেন, অত ডেপথে যাওয়ার একটা সময় সুযোগ স্টুডেন্টের হাতে আছে কিনা? স্টুডেন্টরা তো ডেপথে যাবে না, যেতে চাইবে না। সে যখন টিচারদের কাছে পড়ছে, যে টিচারের কাছে পড়ছে, সেই টিচারটা সঠিক কথাটা বলবে ক্লাসে, এবং যে ডেপথ নলেজ যেটা, সেটা মানে ওটা তো এমন না যে অনার্স লেভেলের জিনিস বলবে। সেখানে যদি পড়াই যে হচ্ছে, যেমন একটা উদাহরণ দিই, যদি পড়াই কেন্দ্র বিমুখী বল, তো তাকে তো কেন্দ্র বিমুখী বল পড়ানোর আগে তো সুডো ফোর্স সম্পর্কে পরিচিত করানো লাগবে। তো আমাদের মানে সুডো ফোর্স নিয়ে তো একটা ক্লাসও নাই আমাদের। আমি উদাহরণ দিতে বললাম বিলাস ভাই, আমি কাউকে পার্সোনালি বলছি না। তো সুডো ফোর্স বা ছদ্ম বল যেটাকে বলা হয়, ইউটিউব খুঁজলে বাংলাদেশের একটা চ্যানেলেও পাওয়া যাবে না যে কোনো টিচার এটা পড়িয়েছেন, কিন্তু ব্যাখ্যা দেওয়ার সময় তো ঠিকই ভুলভাল ব্যাখ্যা দিচ্ছেন। তো এখানে সুডো ফোর্স নিয়ে যদি আলোচনা করা যায়, আমার মনে হয় 20 মিনিটে আলোচনা করলে। আরো একটা বিষয় যে এর আলোচনাটা খুব ইম্পর্টেন্ট না, খুব ইম্পর্টেন্ট না। সুডো ফোর্স এমন একটা কনসেপ্ট, এটা ছাড়াও ফিজিক্স আলোচনা করা যায় ভালোভাবে। গোটা ফিজিক্সে যদি সুডো ফোর্সের কনসেপ্ট না থাকে না, তবে এই শব্দগুলো স্টুডেন্টদেরকে অনেক স্পার্ক করে যে আমি একটা শব্দ শিখলাম। আচ্ছা দাদা, একটা প্রশ্ন আছে, এই যে আপনি যে ডেপথে শিখতে বলছেন, এটা তো সে অনার্সে গিয়েও শিখতে পারছে না? অনার্সে যদি সে ফিজিক্স নিয়ে পড়ে, সেক্ষেত্রে তো অনেক বেশি ডেপথে যাবে। হ্যাঁ, আমি তো বলছি যে পীড়ন বিকৃতিটা তো বুঝতে গেলে তো আমার মানে পিএইচডি করতে হচ্ছে না, আমাকে পড়ানো হচ্ছে এমনভাবে যে একটা বস্তু আছে, আমি একদিক থেকে বল প্রয়োগ করলে বিকৃত হচ্ছে না, তো এটা পড়ানো হলো, এটা ভুল পড়ানো, তাই না? মানে আমি যেটা বলতে যাচ্ছি যে এই যে ইয়ং এর যে গুণাঙ্ক ওয়াই বের করা হয়েছে, তাই না, ওখানে যেটা এফ, সেটা তো 2 পার থেকে প্রযুক্ত বল। তো এরূপটা ক্লাসে বলতে তো আমার পিএইচডি করা লাগছে না। তো আমার 1 পার থেকে যখন বল প্রযুক্ত হচ্ছে, তখন ওখানে ওই ফর্মুলা কিন্তু আসবে না। আচ্ছা, তাহলে আমি এবার ক্যালকুলেশন বিকৃত হবে, এখানে বিকৃত হবে। আমি যদি পড়াই যে এখানে বিকৃত হচ্ছে না, আমার শুধু ত্বরণ হচ্ছে, তাহলে তো ভুল হলো। তো আমি যদি মানে কি বলা হয়, হুকের সূত্র যদি আমি না বুঝাতে পারি,
হুকের সূত্র পুরোপুরি বোঝাতে গেলে তো আমার এক্সট্রা টাইম লাগছে না, আমার ওই টাইমেই বোঝানো যাচ্ছে। তাহলে দাদা ওর যে প্রশ্নটা ছিল যে একটা স্টুডেন্ট এই কম সময়ে কিভাবে, তো বিষয়টা যে এত ডেপথে যাওয়া তো প্রয়োজন না, 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 আমি বাট ওরা হুকের সূত্র যতটুকু শিখবে আপনার কথা হচ্ছে সেটাই পারফেক্টলি শিখবে। আমি বলবো হুকের সূত্রে আমার যেটা এফ সেটা 2 পারে প্রযুক্ত বল, এটা বলতে গেলে তো পিএইচডি হচ্ছে না। আচ্ছা দাদা, এখানে আমার আরেকটা প্রশ্ন আছে আপনার জন্য। আচ্ছা, পানি তো খাওয়া যেতে পারে। হ্যাঁ বিলাস ভাই। বিষয় হচ্ছে এই যে আপনি যে কথাটা বললেন যে টিচাররা সঠিক বললেই তো হয়। হ্যাঁ, হ্যাঁ, তো আমি যেটা দেখেছি আমার অভিজ্ঞতা থেকে যে যে বেশিরভাগ স্টুডেন্টরা কি করে, ধরেন অনার্সে ফার্স্ট ইয়ারে ঢুকলো, সে কিন্তু এডটেক প্ল্যাটফর্ম দিয়ে শুরু করে দিল ব্যবসায় বলি, ঠিক আছে, মানে ফার্স্ট ইয়ারে একটা ঢুকে সে তার ইন্টারমিডিয়েটে যতটুকু পড়েছে এই বেজের উপর ভিত্তি করে কিন্তু সে শুরু করছে। তো সে কোথার থেকে শিখে শেখাবে? ধরেন একটা ছেলে একটা ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে পড়ছে, মানে বিশেষ করে বাংলাদেশে এডটেক প্ল্যাটফর্মে যারা ভালো পারফর্ম করছে এরা তো বিভিন্ন ইঞ্জিনিয়ারিং ক্যাম্পাস থেকে পড়া। তো এরা ধরেন ফিজিক্স পড়াচ্ছে, কেমিস্ট্রি পড়াচ্ছে, ম্যাথ পড়াচ্ছে, বাট এরা কি ম্যাথের ওই ডেপথে যাইতে পারছে না, বা পারা সম্ভব? না। তো যদি না পারে তাহলে তারা যেহেতু অ্যাজ এ টিচার এই ফিল্ডে আসছে, তাহলে তারা কোথা থেকে এখন পড়বে? মানে মানে আপনার কাছে সাজেশন চাচ্ছি যে একটা টিচার কোথা থেকে পড়ে স্টুডেন্টকে পড়াইলে স্টুডেন্টরা ভালো সার্ভিস পাবে। কারণ আমরা যে ইন্টারমিডিয়েটে যে বইটা পড়ে এসেছি ওটার উপর বেস করে কিন্তু আমরা পড়াচ্ছি, অনেক ক্ষেত্রে বইও কিন্তু টুকটাক ভুল থাকেই, সেটা থাকবে। তো এখন ওটার উপর ভিত্তি করে আমরা পড়াচ্ছি। মানে আমার প্রশ্ন হলো যে একটা টিচার কোথা থেকে শিখে স্টুডেন্টকে শেখাইলে সে ভালো শেখাইতে পারবে? আচ্ছা, এক্ষেত্রে আসলে কোথা থেকে স্টাডি করা subject সাজেস্ট ভিত্তিক করছেন? যে পড়াটা, যে ফিজিক্স পড়াতে গেলে আমার ফিজিক্সে গ্র্যাজুয়েট হতে হবে এমন তো কিছু নাই। মানে যারা ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করছে তাদের মধ্যে কিন্তু তারা অনেক ভালো পড়াতে পারে, কিন্তু ফিজিক্স এটা তাদের কিন্তু অ্যাবিলিটি আছে। কিন্তু বিষয় হচ্ছে একটা ছাত্র যদি কেবল ভর্তি হয়েছে সে পড়ানো শুরু করে, সেক্ষেত্রে তার নিজের যে একাডেমিক পড়াশোনা সেটা তো খারাপ হবেই, প্লাস এদিকে যে ছাত্রগুলোকে পড়াচ্ছে তাদেরও ক্ষতি হচ্ছে, তো ছাত্রদেরও তো ক্ষতি হচ্ছে। তারা দেখা যাচ্ছে কি একটা কলেজে যারা হচ্ছে সিনিয়র টিচার তারা তো অনেক বেশি জানেন, তো সিনিয়র অনেক দিনের টিচার অভিজ্ঞতাতে অনেক কিছু শেখা হয়ে যায়। হ্যাঁ, তো আমার যেগুলো সরকারি কলেজে কিছু টিচার আছেন তারা আসলে অনেক বড় অনেক কিছু জানেন আর কি। তো তাদের কাছে স্টুডেন্ট না গিয়ে তারা ওই যে বিজনেস যেটাকে বললেন, তো বিজনেস তো খারাপ কিছু না, কিন্তু বিজনেস করতে গেলে এই যে পলিসি হয়, পলিসি মেকিং করতে হয়, তারপরে স্টুডেন্ট কালেক্ট করতে হয়, তাদেরকে বোঝাতে হয় আসো বুয়েটে চান্স পাবা। তো ও চিন্তা করছে যে আমার তো বুয়েটে চান্স পাওয়া লাগবে, তাহলে বুয়েটে ভাইয়ের কাছে পড়বো। এটা আসলে তাদের তো দোষ না, নির্দোষ একটা অপরাধ বলা যায়। তো কিন্তু যে পড়াচ্ছে সে তো তার নিজের পড়াশোনাটা ক্ষতি করছে, আবার সে পড়াতে গেলে তাকে পড়া লাগছে, সে তো পড়তে পারছে না, সে তখন খারাপ হচ্ছে। কিন্তু যদি সে মনে করে আমি ভালোভাবে পড়াবো, তো ভালোভাবে ইন্টারমিডিয়েট পড়াতে গেলে তো অ্যাকচুয়ালি অনার্সের ব্যাকগ্রাউন্ড থাকা লাগে কিছুটা। কিন্তু আপনি দেখবেন যে আপনি তো বিলাস ভাই ফিজিক্স পড়েছেন অনার্সে, আমাদের কয়টা কোর্স? দুটা কোর্স ছিল। হ্যাঁ, দুটা কোর্সের জন্য তো পড়া লেগেছে, তাই না? আচ্ছা, তারপরে তার পাশাপাশি আবার ধরেন আমাদের অনেক বিষয় ম্যাগনেটিজম এগুলো তো আমরা আলাদা করে পড়েছেন। আবার দেখা যাবে যে আমরা যেমন অপটিক্স এই বিষয়গুলো আমরা অনার্সে আমাদের ছিল, আপনাদের রুয়েটে ছিল না, ওই যে 2 সেমিস্টারে যে শেখা হয় ওইটুকুর উপরেই। হ্যাঁ, কিন্তু বেশি গভীরে আমাদের যাওয়া হয়নি। বেশি গভীরে যাওয়া হয়নি, কিন্তু ইন্টারমিডিয়েটের জন্য তো অতটুকু জানলে হচ্ছে। আপনি হ্যালিডে রেসনিক পড়েছেন, তারপরে ইন্টারমিডিয়েট ইউনিভার্সিটি ফিজিক্স যে বইগুলো আছে আর কি, এই বইগুলোতে তো সঠিকটাই আছে। তো একজন টিচার যখন পড়াবে তাহলে সে কেন হচ্ছে ইন্টারমিডিয়েটের বই দেখে পড়াতে হবে? সে হচ্ছে ইন্টারমিডিয়েটের অন্যান্য বই পড়ুক, আন্তর্জাতিক মানে যে বইগুলো আছে সেখানে ডেফিনেশনগুলো দেখুক, দেখে নিজে আগে শিখে নিক, জিনিসটা ক্লিয়ার করে নিক, তারপর সেটা ডেলিভারি করুক। যে এটা আপনার এক্ষেত্রে সাজেশন হচ্ছে যে যারা পড়াবে তারা কমপক্ষে একটু স্টাডি করে যাক। হ্যাঁ, কেন এখন এবং এই স্টাডিটা তারা ইন্টারন্যাশনাল বই, তারপর অনার্স লেভেলের বই, চ্যানেল আছে খান একাডেমি, যেমন আমরা বলি খান একাডেমি আসলেই কিন্তু অনেক ঐতিহ্যবাহী চ্যানেল, যেটা কিন্তু দিল্লি খান একাডেমি। মানে খান একাডেমির মাধ্যমে বলা যায় যে আমাদের এডটেকটা মানে যাত্রা পপুলার হলো ওদের মাধ্যমে। এমআইটি ওপেন কোর্সওয়্যার, তো এরকম অনেক বিদেশি চ্যানেল আছে। তারপরে আবার কি আছে, বই আছে, বই তো লাইব্রেরি আছে, পাওয়া যায়, বই পড়তে পাওয়া যায়। তো সেগুলো থেকে তো পড়ে শেখা যেতে পারে। যেহেতু আমি এটা পড়াচ্ছি, আমার তো এখন তো আধুনিক যুগ, আমাদের এখন অনলাইনের যুগ, মানে আমরা এখানে ইন্টারনেটের যুগ। এখন যদি আমি ভুল পড়াই তাহলে এটা আমার ক্রাইম।
না, অনেক ক্ষেত্রে যারা পড়াচ্ছে হয়তো বা আমরাই বুঝতে পারছি না যে ভুল পড়াচ্ছি। এটা না জেনে আমাদের হলে এক বোঝার জিনিস, ভুল। হ্যাঁ। হ্যাঁ। কিন্তু আমি জেনে শুনে ভুলটা পড়াচ্ছি এবং আমি ভুলটা সংশোধনই করতে যাচ্ছি না। আমি যেটা ভুল আমি ভুলই থাকবো, কেননা আমি যদি বলি আমার এখানে ভুল হয়েছে তাহলে তো আমার স্টুডেন্ট ফ্যান ফলোয়ার কমে যাবে। তো ফ্যান ফলোয়ার এক জিনিস আর ছাত্র শিক্ষক এক জিনিস। মানে এটা অনেকটা ঠিক বলেছেন দাদা। অনেকগুলো কমেন্ট জমে গেছে, আমরা কয়েকটা কমেন্ট একটু পড়ে নিই। মোহাম্মদ ইসলাম, সময় কম থাকলে তথ্য সংক্ষেপ করা যায় কিন্তু ভুল শেখানো যায় না। সময় কখনোই ভুলের অজুহাত হতে পারে না। ঠিক, কথাটা ঠিক বলেছে। আলমইন সরকার বলছে, গালিব ভাইয়া আপনি অনেক কষ্টে হাসি কন্ট্রোল করে রেখে আছেন দেখে বোঝা যাচ্ছে। আর রেদওয়ান হাশেম বলেছে, ইন্ডিয়ান লেখকদের আপনি এত করছেন কেন, মানে এত প্রমোট করছেন কেন? না, অ্যাকচুয়ালি প্রমোট করে না। ইন্ডিয়ান লেখকদের বই বলতে গেলে ডিসি পান্ডের যে বইটা 5টা ভলিউমে, এটা আমি খুব ভালো লাগে বইটা। তার মানে এই না যে ইন্ডিয়ান লেখকের বই সবচেয়ে বেস্ট, এটা ঠিক না। ইন্ডিয়ান লেখকের বই মানে বিশ্বের মধ্যে বেস্ট এটা না। অনেক ভালো ভালো বই আছে কিন্তু ইংরেজি ভাষাতে। আমরা যখন বিশ্ববিদ্যালয়ে পড়েছি, আমরা কিন্তু যে ম্যাথ বইটা পড়তাম, আপনি তো ম্যাথমেটিক্স ছিল, ক্যালকুলাস ছিল। আমরা ইন্ডিয়ান লেখকদের বইটা পছন্দ করি এই কারণে যে সে ভাষাগুলো একটু সহজ হয়, তাই না? কিন্তু আমি এটা বলবো না যে এইচসি ভার্মার বইটা বেস্ট হয়ে গেছে হ্যালিডে রেস্ট্রিকের চাইতে, এটা বলা যাবে না। কিন্তু আমরা কাছাকাছি জায়গায় রাখতে পারি, হ্যাঁ, কাছাকাছি জায়গায় রাখতে পারি, আমাদের থেকে ভালো মোটামুটি। তবে ইংরেজি বইগুলো, আমি বাংলা মিডিয়ামের বইয়ের কথা বলছি না, কিছু কিছু রাইটারের বই ভালো ভারতের, এবং সেটা বাংলা মানে সে ভাষাটা ইংরেজিটা বোঝা যায়। যেমন হ্যালিডে রেস্ট্রিকের বই পড়া কিন্তু খুব সোটাপ, আমি অনেস্টলি বলছি, আমার ভাষা বুঝতে কষ্ট হয়। জিউইট সারওয়ে, এগুলো ভাষা বুঝতে আমার খুব কষ্ট হয়। ইন্ডিয়ান লেখকদের বইয়ের ভাষাটা তুলনামূলক সহজ। এটা ছাত্রদের জন্য না। শাহরিয়ার লিখন আপনাকে লাভ রিয়াক্ট পাঠিয়েছে। আচ্ছা, এই ভাই অনেক একই কমেন্ট অনেকবার করে ফেলেছে। অরিন্দম স্যার কি ফিজিক্সের প্লে লিস্ট আনবেন? কোনো জাতীয় প্রশ্ন, জাতির প্রশ্ন, এটা আমারও প্রশ্ন হয়। সেটা তো আমরা কি নির্ধারণ আপনাকে করবে। অনলাইন প্ল্যাটফর্মে পাইতে পারি সামনে, আমরা আশা রাখতে পারি? আমি এটা তো মানে কথা দিতে পারছি না, তবে আমার ইচ্ছা আছে যে আমি কিছু ক্লাস দিব, যে ক্লাসগুলো দেখে ছাত্ররা যে জিনিসগুলোতে বিভ্রান্ত হয় আর কি, বা হয়ে আছে, সেগুলো পরিষ্কার করতে পারবে। আর ভবিষ্যতে ডিমান্ড বুঝে কাজ করতে হবে। আর আমি পারবো কিনা এখন তো বলতে পারছি না। গালিব ভাই, বিলাস ভাই, শিরায় শিরায় রক্ত গালিব ভাইয়ের ভক্ত। গালিব ভাই সালাম, রিকু মন্ডল সালাম দিয়েছে। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, অনেক কমেন্ট, কিছু কমেন্ট। শামসুর রহমান চৌহান, বিলাস ভাইকে দারুণ দেখাচ্ছে, চোখ সরাতে পারছি না। আল্লাহ, না পোলাপেন খুব মজা করছে কমেন্ট বক্সে। এতগুলো কমেন্ট দাদা কখন পড়বো? দাদা ওই দিকে একটু পরে যাই। আপনার কাছে আমার আরেকটা প্রশ্ন, মানে আমি যেটা দেখেছি যে এমন কোনো এডটেক প্ল্যাটফর্ম নাই যার ভুল ধরে আপনি বাদ রাখছেন, ঠিক আছে? এখন শিক্ষার্থীরা তো এত কিছু বুঝে না, মানে স্টুডেন্টরা তো এত কিছু বুঝবে না। তো এখন ওরা কিভাবে এই জায়গাগুলো থেকে বাঁচবে, মানে তারা কিভাবে ডিফারেন্সিয়েট করবে, বা এই প্ল্যাটফর্মগুলোর বাইরে তারা কি বিকল্পে পড়াশোনা করবে? সাপোজ আপনি একটা টিচারের ভুল ধরলেন, আপনি কি এখন সাজেস্ট করবেন যে তোমরা ওই টিচারের কাছে আর পড়ো না? না। আপনার সাজেশনটা কি থাকবে? আসলে তো শতভাগ নির্ভুল তো কোনো প্ল্যাটফর্মই না, প্রথম কথা এটা। দ্বিতীয় কথা হচ্ছে যে যে জিনিসগুলো ভুল হচ্ছে, তো সেটা পরবর্তীতে তো ক্লাস হচ্ছে, একটা ক্লাস তো নেক্সট টাইম আবার হয়, তো সেটা মানে শুদ্ধ ক্লাসটা দিল বা ভুল অংশটা ডিলিট করে দিল, ভুল ক্লাস থেকে যাচ্ছে, ওর জানছে এটা ভুল, তারপরে ওর প্লে লিস্টে ওটা আছে। তো অ্যাকচুয়ালি টিচার যিনি পড়াচ্ছেন, যিনি ভুল পড়াচ্ছেন, এটা তো তার তো যেমন একটা মানে অজান্তে হোক বা জেনে হোক এটা হচ্ছে, ভুলটা হচ্ছে। প্লাস যারা প্ল্যাটফর্মগুলো যারা পরিচালনা করছেন তাদেরও তো কিছু দায়বদ্ধতা আছে। আমার প্ল্যাটফর্মে আমি যে মানে ভিডিওটা আমার আসছে, একটা টিচার ক্লাস দিচ্ছে, সেই ক্লাসটা সঠিক হচ্ছে কি না সেটা মনিটরিং করার একটা ব্যবস্থা রাখা উচিত বলে মনে করি। এবং সেক্ষেত্রে হয়তো বা আমাদের যারা সিনিয়র টিচার যারা আছেন তাদের সহযোগিতা নেওয়া যেতে পারে। আই মিন বিশ্ববিদ্যালয়ের টিচারগুলোর কথা বলছি।
একটা প্যানেলের কথা। প্যানেলের কথা। হ্যাঁ, আমরা কিন্তু বিশ্ববিদ্যালয়ের টিচারগুলোর কাছে যাই না। আমাদেরকে যদি বলা হয় যে ছাত্রদেরকে বলা হয় যে বলো তো বাংলাদেশে ভালো ভালো ফিজিক্স টিচারকে, তার মধ্যে বিলাস ভাই, গালিব ভাই, অরিন্দম ভাই। তো এই যে ভাই ভাই এটা হতে পারে, ভালো টিচার তো আছে আমাদের, কিন্তু আমাদের যে টিচার কাকে বলে? আমাদের দেশে যে সায়েন্টিস্টগুলো আছে, অরুণ কুমার বসাক স্যারের নাম শুনেছে কজন আছে? যেমন আমি নিজে বলি, আমি ফিজিক্সের ছাত্র, এখনো ছাত্র হিসেবেই পরিচয় দিতে পছন্দ করি। আমাদের যেমন নকিব স্যার, ডক্টর সালেহ হাসান নাকিব, উনি কিন্তু বড় মানের একটা সায়েন্টিস্ট। আজহার স্যার এমিরিটাস অধ্যাপক বসাক স্যারের মতো। আচ্ছা, আরেকটা টিচার আছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে, আমি কিন্তু ওনার সাথে পরিচিত হয়েছি খুব রিসেন্ট, 2-3 বছর আগে তাকে চিনতাম না। উনি সম্ভবত এ মামুন, বাংলাদেশে বর্তমানে সবচেয়ে বড় গবেষক বলা যেতে পারে। বড় গবেষক মানে কম্পেয়ারে বলছি না, তার যে গবেষণার যে ইম্প্যাক্ট অনেক রিচ। আপনারা পরিচিত থাকবেন কিনা এ মামুন। আমি নকিব স্যারকে পরে প্রশ্ন করেছিলাম, স্যার উনি কি আপনার সিনিয়র? স্যার বলছে অবভিয়াসলি, মানে নকিব স্যারেরও সিনিয়র, এবং তার গবেষণা নাকি অনেক সমৃদ্ধ, আমি নিজে দেখেছি। তো উনার নাম কয়জন জানে? দাদা আমি 2টা কমেন্ট আমার সামনে পাইছি, একটু আপনার জন্য আমি বলবো, আপনি তারপর রিপ্লাই দেন আর কি। রেজাউল ইসলাম মাহিন একটা কমেন্ট করছে যে বাংলাদেশের লেখকের বইগুলোতে যেই পরিমাণ সীমাবদ্ধতা রয়েছে তার বাইরে গিয়ে বুঝতে গেলে বিদেশি লেখকের বইগুলো পড়তে হবে, কিন্তু আদৌ কি সেটা অ্যাডমিশনের ক্ষেত্রে হেল্পফুল হবে? একটা। আর আলগালিব সিয়াম ও একটা প্রশ্ন করছে, আচ্ছা আমাদের এইচএসসি এর বইয়ে যেটুকু আছে এর থেকে আমরা কি গভীরে যাব? আর ইন্টারে বাংলাদেশে যে বই আছে সেখান থেকে এইচএসসি এর কোশ্চেন হবে, তাহলে আমরা ইন্টারন্যাশনাল বই কেন পড়বো? দুটো প্রশ্নের কাছাকাছি। আপনার এই দুটো কমেন্টের রিপ্লাই কি? মানে যে মতামতটা দিয়েছেন ভাই, কি নাম? রেজাউল ইসলাম মাহিন আর আলগালিব সিয়াম, দুইজন। তাদের কিন্তু মানে তারা যে কথাটা বলছে না, যৌক্তিকতা আছে। কারণ আমাকে তো বই দেওয়া হচ্ছে 10টা-12টা, যে লেখকের বইগুলো বাংলা, আমরা তো বাংলা ভাষাতে শিখবো, মাতৃভাষায় শিখতে হবে। এখন বই যদি আমার ভুল থাকে, যেমন আমরা যখন পড়াশোনা করেছি ভাই, আপনার তপন স্যারের বই তো আমরা পড়েছি। তপন স্যারের তখনকার যে বই আর এখনকার যে বই, তপন স্যার তো মারা গেছেন, তো এখন বইটা লেখে কে? কোনো টিচার লেখে? আমার তো মনে হয় না যে কোনো টিচার এসে লিখে। এত ভুল থাকে কিভাবে? একটা মানুষের নাম ব্যবহার করে ব্যান করা হচ্ছে। আমরা যে সময় পড়েছি অনেকটা নির্ভুল ছিল। আমি বলতে যাচ্ছি 2010 সালের পরে যে বইগুলো লেখা হয়েছে, আমি বাংলা বইগুলো আমি ছুঁয়ে দেখি না, সত্যি কথা বলতে ভাই, কারণ আমার মনে হয় যে ওইগুলো নিলে মানে অন্য একটা রাজ্যে চলে যাচ্ছি। তো এটা আসলে ছাত্রদের তো দোষ না, ছাত্র হিসেবে তারা কি করবে? এটা খুব চ্যালেঞ্জিং ব্যাপার। আমাদের তৈরি করতে হবে কি, এখন যে বইগুলো আমাদের আছে, নেক্সট টাইম যখন বইগুলো আমার প্রকাশিত হবে, যাতে ভুলগুলো না থাকে। আমি বারবার বলছি, আমাদের দেশে অনেক ভালো ভালো টিচার আছেন ফিজিক্সের। ঢাকা বিশ্ববিদ্যালয়ে গেলে হাতে গোনা 10টা ভালো বড় মানের টিচার পাওয়া যাবে, অনেক বড় মানের টিচার পাওয়া যাবে। রাজশাহী বিশ্ববিদ্যালয় আছে, জাহাঙ্গীরনগর আছে, তারা তো অ্যাকচুয়ালি ফিজিক্সের তাদের তো ডেপথ অনেক বেশি, তারা তো দেখলেই বুঝতে পারবে ভুলগুলো কোথায়। আমি তার ছাত্র হয়ে যদি বুঝতে পারি, আমি তো খারাপ ছাত্র, তারা তো দেখলেই বুঝতে পারবে যে এখানে ভুলগুলো হচ্ছে। তাদের কাছে তো কেউ যায় না যে স্যার আপনি একটু বইটা একটু দেখেন, তাই না? আমি আমার স্যারকে বলি, স্যার দেখেন তো বইটা লিখছে কেমন হচ্ছে, স্যার তখন পোস্ট করে। এখন ব্যাপার হচ্ছে, আমি বলছি স্যার দেখেন তো, কিন্তু আমাদের যে বই, আমাদের মানে সরকার থেকে এই ব্যবস্থাটা করছে না। সরকার থেকে যে বইগুলো পাবলিশের হচ্ছে, সেটা তো একটা মনিটরিং সেল আছে। যেমন তপন স্যারের বইটা মেবি একটা ভালো প্যানেল থেকে তো করা। আমার এটা তো তারা কি, আমার সন্দেহ আছে। যেমন তপন স্যারের বইয়ে সম্ভবত আমরা একটা নাম শুনেছিলাম, ডক্টর জাফর ইকবাল হাত দিয়েছিল ওনার বইটা কারেকশনের ব্যাপারে। আমি তো বলছি, এটা সিস্টেমে আমাদের অনেক সমস্যা আছে। আসলে শিক্ষা ব্যবস্থা সংস্কার করতে গেলে আমাদেরকে পাঠ্য বইগুলো ঠিক করতে হবে। পাঠ্য বই আমার 9 থেকে যদি ভুল শেখে, যে তাই না, আবার ইন্টারে গিয়ে আর এক ভুল শিখছে, বা 9-এ ঠিক শিখছে, ইন্টারে গিয়ে ভুল শিখছে, তো এই জিনিসগুলো যে ধারাবাহিকতাটা রক্ষা করতে হবে। তো এটা আসলে এটা আমাদের পক্ষে সম্ভব না, এটা সরকারকেই দায়িত্ব নিতে হবে, তাই না? দাদা একটা প্রশ্ন আসছে যে আপনার কাজের জন্য আপনি যেমন বিভিন্ন জায়গায় সমাদৃত হচ্ছেন, অনেক সমালোচনা তো আসছে, তা আপনার খারাপ লাগে না? অনেকে অনেক ধরনের উল্টাপাল্টা কথা বলে, কেমন লাগে? আচ্ছা, আপনি সামলান কিভাবে? আমি এটা উত্তরটা দিচ্ছি। আমি একটু বলি, ওই যে ভাই দুটো প্রশ্নটা করেছে ওটা আমি শেষ করতে পারি নাই। তো তারা বাংলা বই পড়বে, কিন্তু টিচারকে বলবে যে স্যার আমাকে এমন ভাবে শেখান যে আমি কোনটা লিখবো বা কোনটা সঠিক। একটা সঠিক এক জিনিস, লেখা এক জিনিস। দাদা এখানে একটা বিষয় আছে, আমি একটু অ্যাড করবো প্রশ্ন। আমি আমার ক্ষেত্রে দেখেছি যে আমি একটা স্টুডেন্টকে একটা জিনিস শেখাইলাম,
ওই স্টুডেন্টরা যখন তার স্কুলের পরীক্ষায় গিয়ে বা কলেজের পরীক্ষায় গিয়ে ওই সংজ্ঞাটা লিখছে তখন টিচার কেটে দিচ্ছে। তো স্টুডেন্ট যখন আমার কাছে নিয়ে আসছে, সাপোজ স্টুডেন্টের ক্লাস 9-এর, ওকে আমি সংজ্ঞাটা শিখাইছি ইন্টারের বই থেকে, বাট ওই টিচার কিন্তু কেটে দিচ্ছে। তো এই সমস্যাটা, এটা তো একটা বড় সমস্যা। তো এটাকে আপনি কীভাবে মানে চিন্তা করছেন? এটা আসলে তো সেই ছাত্রের দোষ না। মানে সিরিয়াসলি বলছি, আমার সাথে এমনটা হয়েছে যে আমি একটা জিনিস আমি ইন্টারের বই থেকে শিখে তাকে শেখাইছি এবং ওই জিনিসটাই হুবহু তাকে আমি পরীক্ষায় লিখতে বলেছি, কারণ আমার 9-10-এর ওই সংজ্ঞাটা পছন্দ হয় এবং ওটা নির্ভুল ছিল। তো আমার মতো নির্ভুল ছিল। নির্ভুল হোক বা যেটাই হোক, বইয়ে তো আছে জিনিসটা। আপাতত ধরেন না, বইয়ে আমি যেহেতু বুঝতে আছে। পেরেছি, আপনি বলছেন যে এখন নির্ভুল টিচারকে যখন দিল, কেটে দিচ্ছে। সে টিচার কেটে দিচ্ছে, তার বইয়ে যেটা আছে সেটাই তার লাগবে। এই জিনিসটা তো এই আমরা এই ছোট বিষয়- থেকেই শুনছি, যে আমরা যখন ছোট ছিলাম তখনই শুনেছি, আমার বন্ধুদের কাছে শুনেছি যে টিচারের নিয়মে অঙ্ক করতে হবে, নাহলে অঙ্ক কেটে দিবে। তো এই যে ট্রেডিশনটা, মানে এই ধারাবাহিকতা এখনো তো আছে। অনেক স্টুডেন্ট না, যে ধরেন আপনি যে কথাগুলো বলছেন, এরা পরীক্ষার হলে তো লিখতে ভয় পাবে যে আমি লিখবো, টিচার যদি কেটে দেয়। হ্যাঁ, এটা তো আমার ছাত্ররা বলে। এটা হয় কি, যে টিচাররা খাতা দেখবেন, আমি জানি যে টিচাররা খাতা দেখবেন তারা তো জানেন যে সঠিক উত্তরটা এটা, তাই না? তো উত্তরটা তো মিলতে হবে। সে যদি ভুল করে ফেলে তাহলে তো উত্তর মিলবে না ম্যাথের ক্ষেত্রে। আর ডেফিনেশনের ক্ষেত্রে যদি বলা হয়, এখন আপনি যদি 11টা বই দেখেন, 11টা বই তো ডেফিনেশন তো একই রকম হবে না, কপি একই রকম হবে না, একটু চেঞ্জ হতে পারে, কিন্তু মূল জিনিসটা তো একই আসবে। সেক্ষেত্রে টিচার কেটে দিলে তো ছাত্রের তো দোষ নাই, এখানে টিচারের ব্যর্থতা যদি সঠিকটা কেটে দেয়। এখন স্টুডেন্টরা কি করবে এখানে? আসলে আমাদের স্টুডেন্টরা খুবই নিরুপায়, মানে বেচারা হয়ে গেছে। আসলে সত্যি কথা বলতে গেলে কি, মানে আমাদের স্টুডেন্টরা সত্যি নিরুপায়। আমরা এমন একটা শিক্ষা ব্যবস্থার মধ্যে তাদেরকে নিয়ে এসেছি, তাদের ট্যালেন্ট আছে, বাট এই ট্যালেন্টটাকে আমরা নষ্ট করছি, স্কুল থেকে নষ্ট করছি। তো এটা নিয়ে আর মানে কম কথা বলে ভালো। সেটাই। আপনি নেক্সট যেটা বললেন যে আমার যে ইতিবাচক যে সমালোচনা, দেখেন ইতিবাচক কথাবার্তা কিন্তু এখানে বলছে। আমি কথা সব বুঝতে পেরেছি। maximum তো এগুলো নিয়ে এখানে আমি যে ভাবি। যতগুলো কমেন্ট পড়লাম, আমি একই লোক হয়তো বা 2-3টা কমেন্ট করছে, সে নেগেটিভলি, সে আপনাকে ক্রিটিক করছে, আপনি কি বুয়েটে চান্স পাননি, বা বইটা পরীক্ষা দিইনি, আর সে পরীক্ষাটা অনেক আগে হয়েছিল, তখন প্রস্তুতিও ছিল না আমার। আচ্ছা যাই হোক এরকম। বাট আমরা পজিটিভ কমেন্ট কিন্তু বেশি দেখছি। তার মানে মানুষ কিন্তু, যেমন আপনি ভুল বলছেন না সঠিক বলছেন, এটার থেকে বড় ইম্পর্টেন্ট হলো একটা মানুষ যে ভুল করতে পারে, আপনি সেই বিষয়টাকে সামনে নিয়ে আসছেন। মানে তারও যে ভুল হতে পারে এটা আপনি সামনে নিয়ে আসা শুরু করছেন। তো আমার তো মনে হয় যে অরিন্দম ঘোষের মতো আরও 10-12টা অরিন্দম ঘোষ দরকার, যারা সারাদিন বসে এগুলোই করবে। তাহলে টিচাররা অন্তত পক্ষে, যেমন আমি আপনাকে একটা গল্প বলি, যে আমার পরিচিত এক টিচার, তাকে আমি বললাম যে ভাই চলেন আমরা অনলাইনে একটা কিছু করি। সে আমাকে ডিরেক্ট বললো যে আমি অরিন্দম ঘোষের সামনে পড়তে পারবো না। মানে এই যে তার মধ্যে একটা ভয় কাজ করছে যে সে হয়তো বা বললে সে তার ভুল ধরে ফেলবে, ঠিক আছে? এখন এটাকে আমি পজিটিভলি দেখি। মানে আমি ব্যক্তিগতভাবে মনে করি যে কারো ভুল ধরছে ব্যাপারটা, মানে ভুল ধরার উদ্দেশ্য না, মানে তাকে একটা স্টাডির দিকে আর ঠেলে দেওয়া। এখানে অনেক স্টুডেন্ট আছে যে তারা হয়তো বা ভাবছে যে ভাই অন্যের ভুল ধরে ফেমাস হচ্ছে, বাট ওই স্টুডেন্টটারও বোঝা উচিত যে ভুল ধরছে বলেই ওই টিচারটা পরের দিন পড়ে আসবে। সে চিন্তা করবে যে না আমি ভুল বলছি কিনা একটু দেখে যাই তো। হ্যাঁ, হতে পারে যে আপনি যেটা ভুল ধরছেন তার কাছে সঠিক, সে ওটাই আবার স্টাডি করে ওটাকে সঠিক বানায় নিয়ে আসো। হ্যাঁ, পরিবর্তনশীল তো সবকিছু। হ্যাঁ। আর আমরা ওখান থেকে শিখবো। হ্যাঁ, আমার তো পড়াতে গিয়ে অনেক সময় অনেক কিছু ভুল হয়ে যায় অফলাইনে। আমি তখন বলি যে আমার গতদিন পড়ানোতে এটা ভুল ছিল, তাই না? না, এটা আমি তো বলতে বলি হবে। যে আমি আজ থেকে 3-4 বছর আগে যা পড়াইছি এখন তো নিজে দেখলে আমার শরম লাগে। আমি কি পড়াইছি? এটা তো স্বাভাবিক না? স্বাভাবিক এখানে তো বিষয়। এটা আর লজ্জার ফিজিক্স বিষয়টা তো হুম, আপগ্রেড হবে। আপনি গত বছর যা বলেছেন এই বছর তা বলতে পারবেন না, তাই না? অনেক কিছু হ্যাঁ, অনেক কিছুই change সিলেবাস আসবে। চেঞ্জ হচ্ছে। আমার সংজ্ঞাগুলোর মধ্যে পরিষ্কার পরিচ্ছন্নতা, যেমন পরিচ্ছন্নতা পর্যাবৃত্তগতি আসছে। সংজ্ঞা, আমাদের 9-এর বই যেটা করা হয়েছে, সংশোধন করা হয়েছে 9-এর বই, আপনি যদি দেখে থাকেন বিরাজ ভাই, ওখানে পর্যাবৃত্ত গতির সংজ্ঞাটা কত সুন্দর করে লেখা আছে। কিন্তু আমি দেখলাম যে এতদিন তো আমরা সবাই ভুলই শিখেছি। আমার কাছে মনে হচ্ছে যে আমরা ওই 25 বছর ধরে ভুলটাই শিখে আসছি। তো এখন তো সংশোধন হয়েছে, তো আমাকেও সংশোধন হতে হবে। আমি তাহলে কেন হচ্ছে মানে ওইভাবে সংজ্ঞা পড়াবো যে আমার একই দিক থেকে অতিক্রম করতে হবে? এটা তো ভুল হয়ে যায়। তো আমার যখন আপডেট, বিজ্ঞান তো আপডেট রাখবে নিজেকে, তাই না? বিজ্ঞান নিজেকে আপডেট মানে বিজ্ঞান তো আর, বিজ্ঞানকে আমরা ধারণ করি। তো আমরা টিচার যদি বিজ্ঞান পড়িয়ে বিজ্ঞানকে না ধারণ করতে পারি, বিজ্ঞানের মূল ধারণাটাই হচ্ছে যেটা আপগ্রেড হবে। আপডেট করো।
আমি যেটা বলছি সেটা আজকে সঠিক কালকে সঠিক নাও থাকতে পারে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর না সঠিক মানে যে একবারে ভুল হয়ে যাচ্ছে তা না। এটাই যেমন নিউটনের মহাকর্ষ সূত্রের একটা অ্যাপ্রক্সিমেশন, সেটা আমরা এখন বলছি অ্যাপ্রক্সিমেশন, কিন্তু ওটা তো 99.99% কিছু আমার রাইট রেজাল্ট দিচ্ছে। তো আমি যেটা বলতে যাচ্ছিলাম, আপনি যেটা বললেন, প্রশ্নটা যেটা করলেন যে যে কি বলে টিচার কিভাবে আপডেট রাখবে, এটা একটা বিষয়। একটা বিষয় হচ্ছে যে আমার বইয়ে একটা ভুল আছে, কিন্তু আমি ওটা যখন দেখছি ইংরেজি মিডিয়াম বইয়ে, বা আমি আগে কি পড়েছি, অনার্সে কি পড়েছি, বা আমার জ্ঞানে কি বলছে, থিঙ্কিং স্কিলটা তো তার বেশি, টিচার তিনি যখন দেখবেন যে না এখানে আসলে মনে হচ্ছে ভুল হচ্ছে, তখন তিনি সঠিকটা শিখে নিলেন। ইন্টারনেট আছে, বিভিন্ন বই আছে, দিয়ে তিনি পড়ালেন। আর এটা তো এমন না যে সব কিছু যে ভুল তা তো না, কিছু কিছু জিনিসের একটু প্রবলেম আমাদের আছে। আচ্ছা দাদা, আমরা একটা প্রশ্নের অ্যান্সার না করে আমরা আগায় গেছি। হ্যাঁ। ওই যে বিভিন্ন এডটেক প্ল্যাটফর্মের যে কথাগুলো আমরা বলছিলাম যে আপনি ভুল ধরছেন, তো স্টুডেন্টরা কিভাবে করবে, ব্যালেন্স করবে? স্টুডেন্টরা কনফিউজড হয়ে যাচ্ছে। প্রশ্ন করতে হবে যে তাহলে হচ্ছে এটা কিভাবে কাজ করে, আমি তো জানলাম এটা এইভাবে কাজ করে না, তাহলে কোনটা সত্য? স্টুডেন্টরা কিভাবে জানতে পারবে? ওদের তো এত সময় নেই যে 2-3টে ইন্ডিয়ান রাইটারের বই দেখবে। না উনি যারা ছাত্র তারা তো সরাসরি তার টিচারকে বলবে যে স্যার আপনি পড়িয়েছেন এটা, বাট আমি তো শুনছি আর এক টিচার বলছেন এটা, তো কোনটা সত্য আমি তো বুঝতে পারছি না। তখন টিচার ধরেন একটা কিছু বুঝাই দিল, হ্যাঁ এটা তো টিচারের উপর ডিপেন্ড করবে আসলে। মানে শিক্ষা যেটা, সেটা তো মানে এটা প্রক্রিয়াটা কি, মানে প্রশ্ন উত্তর একটা কনভারসেশন হবে, সরাসরি তাদের মধ্যে একটা কথোপকথন হবে। এখন অ্যাডটেকের ক্ষেত্রে কি হচ্ছে, এখন তো অনলাইনে তো আমি প্রশ্ন করতে পারছি না, আমার ওয়ান ওয়ে হয়ে যাচ্ছে। অফলাইনে কই পারছি, 200 জনের ব্যাচ, অফলাইনেও পাচ্ছি না। হ্যাঁ, এগুলো সমস্যা আমাদের। আমি তো যেন বলছিলাম যে এতজন স্টুডেন্ট পড়ে একসাথে, প্রশ্ন করতে পারে না। আবার অনেক সময় কি হয় যে স্টুডেন্টরা প্রশ্ন করতে তো আগ্রহী হয় না, শরম লজ্জা ব্যাপার থাকে যে এখানে টিচার যদি বলো তো কে প্রশ্ন, এখন উত্তর নিয়ে তো শেষ করা যাবে না, এখানে টিচারের ব্যাপারটা দেখতে হবে, তিনি কজনকে সলভ দিবেন। এই জন্য আমার মনে হয় যে টিচারের রোলটা অনেক বড়। ছাত্ররা তো টিচারকে নিজ দায়িত্বে বিষয়গুলোকে সামনে সবকিছু বুঝে তাকে টিচিং এ আসতে হবে, আমি পড়াতে আসতে হবে, যেখানে এতগুলো স্টুডেন্ট তাদের যাতে কোনো রকম ডাউট না থাকে। এই জন্য আমার কথা হচ্ছে যে এখানে ছাত্ররা কিন্তু নিরুপায়। আমি আবার একটা কথা বলছি, আমাদের টিচারদেরকে সচেতন হতে হবে। আমরা টিচার যদি সচেতন হয় তাহলে তো আমার স্টুডেন্ট সচেতন হবে। আমি টিচার অসচেতন হলে আমার স্টুডেন্ট কীভাবে সচেতন হবে? সে তো পরে যখন বুঝতে পারবে ও আমার টিচার তো ভালো পড়ায়নি। দাদা এখানে একটা প্রশ্ন আছে, ধরেন আপনি যখন থেকে ভুল ধরছেন, সাপোজ তার আগে থেকে তো সেই টিচাররা পড়াইছে, তো ওগুলো পড়ে তো তারা বুয়েটে চান্স পাইছে। আসলে আমাদের অ্যাডমিশনের ওই গ্যাপগুলো থাকলে কি খুব সমস্যা? না, এখানে সমস্যা আছে। এখন দেখতে হবে যে আমাদের বুয়েটের র্যাঙ্কিং কত, আর ফিজিক্সের সাথে কিন্তু মানে ইঞ্জিনিয়ারিং যেটা প্রকৌশল, মানে বিজ্ঞান আর প্রযুক্তি, এটা কিন্তু পাশাপাশি আগায়। এটা এমন না যে প্রযুক্তিতে ভালো হয়ে গেলেই আগিয়ে গেল। আসলে আমার পদার্থবিজ্ঞান যদি না আগায় তাহলে আমাদের প্রযুক্তি আগাতে পারবে না। তো আমি যেটা বলতে যাচ্ছি যে বুয়েটে চান্স পেলো, বাট সে ফলাফলটা কি হচ্ছে? চান্স তো পেয়ে গেল, আমাদের দেশ থেকে কতগুলো ভালো মানের ইঞ্জিনিয়ার লাগছে বের করতে পারছি, যে কয়টা বের হচ্ছে সে কয়টা তো বাইরে গিয়ে জব করছে, তো তাদেরকে তো আমরা দেশে কাজে লাগাতে পারছি না। তো আমাদের যদি সবাই ভালো মানের ইঞ্জিনিয়ার, এখানে তো তাহলে আরেকটা হলো যে তারা দেশের বাইরে জায়গা যেখানে তারা তো তাহলে ভালোই শিখলো, তাহলে ইন্টারমিডিয়েট এই যে ছোট ছোট গ্যাপগুলো এটা কি খুব ইফেক্ট করলো? না, এখানে খুব ইফেক্ট করছে না, কিন্তু অনেক ক্ষেত্রে কি হচ্ছে যে সূক্ষ্ম যে মানে ভুলগুলো শিখে বড় হচ্ছে। ইন্টারমিডিয়েট পার করে সে যখন অনার্সে যাচ্ছে, তখন অনার্স লেভেলে তখন তার বেসটা যেহেতু ভুলের উপর আছে, তাকে ওটা কাটিয়ে উঠতে সময় লাগছে। আমাদেরকে ঘাট ধাক্কা দিয়ে টিচারটা বের করে দিতেন। কারণ কি, আমরা ভাইবা দিতে যখন দাঁড়াতাম, আমাদের প্র্যাকটিক্যালের আগে ভাইবা দিতে হতো, যে প্র্যাকটিক্যাল সম্পর্কে আমি ওটা থিওরি বুঝি কিনা, তখনই ঘাট ধাক্কা দিতে বের করে দিতেন টিচাররা। ওই ইন্টারমিডিয়েটের বইটাই আমি এখানে একটা বিষয় বলি, আমাদের রুয়েটে ফিজিক্স ল্যাবে যে স্যাররা ছিলেন, আমাদের ফিজিক্সের দুর্বলতার পিছনে ওনারও একটা দায়ী ছিলেন। মানে এই লোকগুলোকে সামনে দাঁড়ালে সব ভুলে যায়, মানে ওনাদেরকে যে একটা প্রশ্ন করবো, মানে ওনাদের অ্যাটিটিউড একটা ভয়ঙ্কর অ্যাটিটিউড। হয়তো স্যাররা আমাদের লাইভ দেখবেন, তাদের হয়তো খারাপ লাগবে কথাটা শুনতে, বাট আমরা যখন রুয়েটে ছিলাম স্যারদেরকে বাঘের মতো ভয় পাইতাম। মানে ফিজিক্স ল্যাব আছে শুনলেই কলজার মানে জ্বর চলে আসতো। না, আমরা যে একটু ভয়টাই পেতাম, এর মধ্যে একটা অন্যতম কারণ, আমি আমার পার্সোনাল কথা বলি,
যে আমাকে তো নাম্বার কমিয়ে দিবে, আমাকে তো মানে ফেল করে দিয়ে দেবে। ওটা তো একটা ছিল, বাট তার মানে আমাকে হচ্ছে পড়ে যেতে হবে, সঠিকটা বলতে হবে স্যারকে, কারণ উনি তো আর দেখবে না যে ইন্টারমিডিয়েট বইয়ে কি শিখছি কিনা, ঘাড় ধাক্কা দিয়ে থাপ্পড় দিয়ে বের করে। আমার মনে আছে আমার এক ফ্রেন্ডকে আমার রুয়েটের এক টিচার ডিরেক্ট বলছিল যে তুমি কি ইন্টার পাস করে ভর্তি হয়েছো রুয়েটে। হ্যাঁ আমি এটাই বলতে চাইছি এইভাবে বলছিল যে তাহলে আমার উচ্চশিক্ষা যে ভালো করতে পারছি না, এটা তো স্পষ্ট। আমরা নেচার জার্নালে কেন মানে প্রকাশ করতে পারছি না গবেষণা, এটা কারণে হচ্ছে কি আমাদের বেসটা দুর্বল। তো এখানে অবশ্যই সূক্ষ্মভাবে শিখতে হবে, মানে সূক্ষ্ম যে ভুলগুলো তারা যাতে না হয়, যতটুকু পারা যায় একুরেসির দিকে আগে। হ্যাঁ আমি এখন বলের সংজ্ঞা পড়াচ্ছি, বলের যেটা সংজ্ঞা সেটাতে পড়াতে হবে। আমি যদি বলি জড়তার পরিবর্তন করাকে বল বলে, তাহলে তো সে ভুলটা শিখলো। এখন সে ভুলটা শিখে বড় হয়ে গিয়ে তার তো জড়তা ইনার্শিয়া জিনিসটা কি, আবার দেখা যাচ্ছে বলছে গতি জড়তা, মানে বেগ বাড়লে মানে গতি জড়তা ভরবেগের সমানুপাতিক নাকি একটা। তো এইসব উদ্ভট জিনিস শিখলে তো সেটা মেকানিক্সের বেসিকেই ভুল হচ্ছে। তখন কি হচ্ছে, উচ্চশিক্ষায় গিয়ে তারা ভালো করতে পারছে না। আমি এটা বলছি যে অবশ্যই সঠিকটা শেখার গুরুত্ব আছে, যে আমরা গবেষণায় কেন পিছিয়ে, আমরা কেন ভালো ইঞ্জিনিয়ার মানে প্রোডাকশন করতে পারছি না, আমরা কেন বিদেশ থেকে ইঞ্জিনিয়ার লাগে, কেন আমরা একটা সুচ বানাতে পারছি না সার্জারি করার, মানে এগুলো উদাহরণ আর কি। আমরা তো পিছিয়ে, বিজ্ঞান প্রযুক্তিতে অনেক পিছিয়ে। এর কারণ হচ্ছে কি আমাদের পড়াশোনার যে ব্যবস্থা, এটা আসলে ছাত্ররা নিরুপায়। আমাদের সঠিকভাবে শিখতে হবে। এটা শুধু টিচাররা শিখাবে নিজ দায়িত্বে, এটা তো অবশ্যই। যারা বই লিখেন, আমি তারা দেখবেন কিনা জানি না, আমি অনুরোধ করবো যে তাদের একটা ইনিশিয়েটিভ নেওয়া, যে আমরা সঠিক বই পড়তে চাই, বইগুলো সংস্কার করা হোক, তাহলে আমাদের ভবিষ্যতে আমরা ভালো ফলাফল আউটপুট দিতে পারবো। আদারওয়াইজ এটা সম্ভব না। কারণ ভুলের উপর যখন আমি দাঁড়িয়ে থাকছি, তখন গিয়ে ওই একটা সাদা কাগজে আপনি ভাঁজ করে দিলেন ভুল, পরে ওটাকে আবার ভাঁজ করলে নতুন ভাঁজ করতে গেলে ওই আগের ভাঁজটা থেকেই যায়। তো এটা একটা চিরসত্য কথা। এটাই ভাই, ধন্যবাদ। অনেক অনেক সুন্দরভাবে এক্সপ্লেন করছেন ভাই বিষয়গুলো। এখন আপনার ব্যক্তি জীবনে আসবো ভাই। আমরা ঘটনা হচ্ছে, আমি এভাবেই সবার সাথে কথা বলি যে আগে ছোটবেলা আমাদের দাদা দাদিরা আমাদের জুজুর ভয় দেখাতো আর কি, যে রাত্রে তাড়াতাড়ি ঘুমায় যাও, জুজু আসবে। তো এখন অনলাইনে যারা ফিজিক্স টিচাররা আসতে চাই বা টিচাররা, তারা আসলে অরিন্দম আসবে এই ভয়ে থাকে। এর সাপেক্ষে আপনাকে কিন্তু যথেষ্টই সমালোচনা ফেস করতে হয়। এখন এই সমালোচনাগুলো নেতিবাচকই বেশি আমি বলবো, আমি যতটুকু দেখেছি। ইতিবাচক অবশ্যই আছে, আমাদের আজকের কমেন্ট বক্সে তার কিছু প্রমাণ, অনেকে ইতিবাচক কমেন্ট করছে। এখন আমি নেতিবাচক ক্রিটিকদেরকে সবসময় আমার মানে ফরেই চিন্তা করি, ইতিবাচক তো অবশ্যই। এখন এই নেতিবাচক ক্রিটিক যারা আপনাকে মানে বিভিন্নভাবে পার্সোনাল অ্যাটাক করে অনেক কথাই বলে, তাদের জন্য আপনি কি বলবেন, বা এই বিষয়টার জন্য কি আপনি দমে যাচ্ছেন বলে মনে করেন নিজেকে, বা তাদের উদ্দেশ্যে আপনি যদি কিছু বলতেন, তারা আসলে কিভাবে আপনাকে অ্যাটাক করে, বা মানে বিষয়গুলো একটু আপনারা একটু খোলাসা করেন। আমি কিছু বলতে চাই না, সবার উদ্দেশ্যেই সবার উদ্দেশ্যে। কেউ যদি মনে করে যে না এটা আমি দমে যাচ্ছি বা ভয় পাচ্ছি, আসলে আমি সতর্ক হচ্ছি সেখান থেকে। আমি একটু এড়িয়ে চলার চেষ্টা করছি বিষয়গুলো, ব্যক্তিগতভাবে নেওয়ার কোনো প্রয়োজন মনে করি না। আর এগুলো নিয়ে আমি খুব একটা বেশি ভাবিও না, একটু সতর্ক হওয়া ছাড়া। আর যারা ইতিবাচক যারা মানে মন্তব্য করছেন, তারা কিন্তু আমার অনুপ্রেরণা। আর যখন দেখবো যে হ্যাঁ সমালোচনা হচ্ছে, নেতিবাচক সমালোচনা হচ্ছে, তো আমাদের সোসাইটিতে আমরা দেখি যে নেতিবাচক সমালোচনা যদি বেশি হয়, তখন বুঝতে হবে যে এটা সঠিক পথে আছে। নেতিবাচক সমালোচনা ভাই বলতে সেটা কিন্তু ফিজিক্স কেন্দ্রিক না, আমি আবারও বলছি যে আপনার ভুল কেন্দ্রিক সমালোচনা করছে না, আপনাকে ব্যক্তিগত আক্রমণ যেটা বলে আর কি, এরকম দেখছি। ব্যক্তিগত আক্রমণ তো তখনই হবে যদি সে যুক্তিতে না পারে, তাই না? এখানে তো আর মানে যেমন আপনার সেটআপ নিয়ে আর কি কোশ্চেনিং হচ্ছে, আপনার বডি শেমিং হচ্ছে, বিভিন্ন, যেটা একদম দেখছি আমরা। আপনার কিছুদিন আগে একটা ছবি ভাইরাল হয়েছিল যে আপনি সিগারেট খাচ্ছেন, আমরা দেখছি ছবিটা, সবাই কমেন্টে যারা আছে ওরাও খেয়াল করবে। আমি ওই পার্সপেক্টিভ থেকে বলছি, এগুলো আসলে আপনি কিভাবে দেখছেন বা কি বলছেন এইসব? ওটা নিয়ে আমার এক বন্ধু আমাকে বলেছে, আমি নাম বলছি না এখানে, ফিজিক্স পড়াই, জনপ্রিয় টিচার বাংলাদেশে। তো সে বলছে তুই কয় টাকার ক্রাইম করেছিস, তুই তো 50 টাকার ক্রাইম করেছিস। আর যারা ভুল পড়াচ্ছে তারা তো অনেক টাকা ক্রাইম করছে, তারা জাতিকে ধ্বংস করছে। তো অ্যাকচুয়ালি মানে এটা ব্যক্তিগত ব্যাপার, স্মোক তো মানুষ করতে পারে, এটার সাথে তো ফিজিক্সের কোনো রিলেশন নাই। তো এগুলো নিয়ে আমি ভাবি না। সেটআপের বিষয়ে আমি তো বোর্ডে পড়াচ্ছি, আমার বোর্ডে আমি ভিডিও দিই, এটা আমার শখে দিই। এখন হ্যাঁ, আমার সেটআপ ভালো হলে আসলে দেখতে ভালো লাগে, এটা ঠিক। কিন্তু এটা ক্রিটিস করার, তোমার তো সেটআপ ভালো নাই, তোমার তো ভয়েসই শোনা যায় না। অনেক সময় কি হয়, আমি ভালো ভয়েসে পড়াচ্ছি, ভালোভাবেই ক্লাস দিচ্ছি, তারপরেও সেখানে নেতিবাচক কমেন্ট আসছে এবং আসবেও না। যারা আসলে নেতিবাচক কমেন্ট করার তারা করবে, আপনি যাই করেন। এবং তাদের উদ্দেশ্যটাই হচ্ছে
হ্যাঁ। মানে কি করে থামানো যায়, বা এটা আসলে আমাদের হয় না, আমার মনে হয় যে এই বিষয়টাকে অ্যাপ্রিসিয়েট করা দরকার। তাহলে এই যে বললাম যে টিচাররা সিরিয়াসলি বলতে যে আগে আমরা দেখতাম যে আমাদের স্যাররা যখন পড়াইতে আসতো সারা রাত ধরে পড়তো, দিয়ে সকালবেলা আমাদেরকে পড়াইতে আসতো। এখন এই জিনিসগুলো কিন্তু অনেকটা নাই। একই জিনিস তারা পুরো সকাল বিকেল পড়াইতে পড়াইতে যতটুকু মুখস্থ থেকে যাচ্ছে ওর উপর ভিত্তি করে আগায় যাচ্ছে। তো দাদা কমেন্ট অনেক হয়ে গেছে, একটু কমেন্ট পড়ি। হ্যাঁ শিওর। অরিন্দম দাদা, এইচএসসি 27 ফিজিক্স কেমনে পড়বো? জাহিদ হাসান বলেছে। মানে যারা 27 ব্যাচ তারা কিভাবে কি করবে, যদি কিছু বলেন এদের সম্পর্কে। 27 ব্যাচের মানে ওদের তো পড়া শুরু হয়ে গেছে, হয়তো বা একটা দুটো অধ্যায় হয়তো বা শেষ হয়ে গেছে, অনেকের একটা অধ্যায় শেষ হয়ে গেছে, এখন অনেক সময় আছে। তো তোমরা ইয়ে করো যে আমার পরীক্ষা কবে হতে পারে, একটা তো সিলেবাস দিয়ে দেয় যে অর্ধবার্ষিকীতে এতগুলো সেকশানে সেকশানে ভাগ করে নাও, যে আমি হচ্ছে এই মাসে এই কটা অধ্যায় পড়বো, এই কটা অধ্যায় পড়লে এই কটা অধ্যায় আমি পরীক্ষা দিব, সেখানে প্রবলেমগুলো আমি সিলেক্ট করে রাখবো, পরীক্ষার আগে সেগুলোকে সংশোধন করবো। এভাবে পড়তে হবে। পড়াশোনা তো আমাকে গুছিয়ে নিতে হবে আগে, যে আমি কীভাবে পড়বো সেটাকে আমাকে অধ্যায়গুলো কোন কোন অধ্যায় কোন মাসে শেষ করবো, একটু প্রিপারেশন নিয়ে নাও, সেভাবে নিতে থাকো। এইভাবে আতিক ফাইজাল দাদাকে ক্রিটিক করে একটা কথা লিখেছে, দাদাকে ফিজিক্স থেকে নোবেল প্রাইজ দেওয়ার দাবি জানাই, নইলে ইউনুসের নোবেল প্রাইজ অরিন্দম দাদাকে দিয়ে দেওয়ার আন্দোলন জানাচ্ছে। আচ্ছা, অদিত্য চৌধুরী বলছে প্রিন্স। আমার ছাত্র মেনশন দিচ্ছে মানে আমাদেরকে। আচ্ছা, একটা প্রশ্ন করছে ভাই, প্রশ্নটা সুন্দর, এটার উত্তর অলরেডি আমরা পেয়ে গেছি অবশ্য। আর রেজওয়ান ইসলাম মাহিন, ডিপ কনসেপ্ট বুঝলাম, কিন্তু এত ডিপলি কনসেপ্ট বুঝে ম্যাথমেটিক্স কেমনে কাভার দেওয়া যাবে? ওই যে অনেকগুলো তো প্র্যাকটিস করতে হয়। তো এটার উত্তর তো আমরা পেয়েছি। আসলে ডিপ স্টুডেন্টদের বোঝার দায়িত্ব না, এটা যে টিচার পড়াবে এটা তার দায়িত্ব। কারণ দেখা যাচ্ছে আমরা যদি বুয়েটের প্রশ্নগুলোর কথা বলি, কিছু প্রশ্ন কিন্তু অনেক ডিপ থেকে হচ্ছে। রিসেন্ট আমি কালকে দাদার সাথে কথা বলছিলাম যে ক্ষেত্রফলও যে একটা ভেক্টর রাশি হতে পারে, এটা কিন্তু আমরা আগে কখনো সেভাবে চিন্তা করিনি অনেকে। যে মানে প্রশ্নের প্যাটার্ন এমন আসে যে ক্ষেত্রফলকে ভেক্টর রাশি বলতে হচ্ছে ওই অ্যান্সারে। আমরা কালকে যে প্রশ্নটা বলছিলাম, না বিলাস ভাই, আমার কথা হচ্ছে কি যে ছাত্র তো ফর্মুলাটা মুখস্থ রাখছে। হ্যাঁ, তো ফর্মুলাতে কোন রাশি কোন মানে কোনটা কি কোন জিনিস, চলক, এই ভেরিয়েবলগুলোর মধ্যে যে রিলেশনটা, এটা যদি সে সঠিকভাবে না জানে তাহলে সে অ্যানসার করবে কি? সে ম্যাথে বা কি করবে? তাহলে গতানুগতিক প্রশ্নে সে অ্যান্সার করতে পারবে, বাট প্রশ্ন যখন একটু ঘুরিয়ে দেওয়া হবে, যেমন আপনি দেখেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে প্রশ্নটা এসেছিল ওই যে পেন্ডুলামের, ওখানে পেন্ডুলাম বলেছে, সিম্পল পেন্ডুলাম বলে না কিন্তু, মানে দোলক বলেছে। সেখানে তো মানে আমি দেখলাম যে সবাই তো ভুল মানে ভাবে সলভ করছে, উত্তর মিলছে কিন্তু স্বচ্ছতা নাই। তো ক্ল্যারিটির সাথে তো এটা করতে হবে। তো আমি যদি মানে কনসেপ্ট যদি আমার স্বচ্ছ থাকে, তাহলে তো আমাকে তো যখন প্রবলেম আমি সলভ করব, আমি স্বচ্ছতার সাথে সলভ করতে পারবো। এটা বেশি গুরুত্বপূর্ণ। আচ্ছা, তামিম বলেছে আই কুডন্ট ফাইন্ড এ গুড অ্যান্সার টু দ্য ফার্স্ট কোশ্চেন ব্রাদার। আচ্ছা ভাই, প্রশ্নটা যদি আরেকবার করতা তাহলে ভালো হতো। বাংলাদেশের লেখকের বইগুলোতে যেই পরিমাণ সীমাবদ্ধতা আছে, তার বাইরে গিয়ে বুঝতে গেলে বিদেশি লেখকের বইগুলো পড়তে হবে, কিন্তু আদৌ কি সেটা অ্যাডমিশনের ক্ষেত্রে হেল্পফুল হবে? মানে অ্যাডমিশনের জন্য আপনি কি বাইরের রাইটারের বই সাজেস্ট করছেন? আসলে আমার অভিজ্ঞতা খুব কম, অ্যাডমিশনের প্রশ্নগুলো আমি খুব বেশি অ্যানালাইসিস করি নাই। তবে আমার যেটা মনে হয় যে আমাদের যে অ্যাডমিশনের যে প্রশ্নগুলো হয় খুব লো ক্যাটাগরির, মানে সিম্পল টাইপের। তো আমাদের অ্যাডমিশনের প্রশ্নগুলো একটু ভালো কোয়ালিটি করা উচিত। এবং সেক্ষেত্রে তো মুখস্থ বিদ্যার উপর, এবং সেক্ষেত্রে আমি সাজেস্ট করবো আমাদের যে মানে বিশ্ববিদ্যালয়ে যে টিচারগুলো আছেন, আমার মানে মূল জায়গাটা সেখানে যাই। হ্যাঁ, তারা সিলেবাসটা একটু বাড়িয়ে দিক ফিজিক্সের। বুয়েটে সবাই পড়ার দরকার নাই, সবাই কেন বুয়েটে পড়বে? ওখানে সিলেবাসটা বাড়িয়ে দিতে হবে অ্যাডমিশনের জন্য, আর অ্যাডমিশনের জন্য আলাদা বই তারা লিখবে এবং নির্ভুলভাবে সেই বইগুলো সবগুলোতে নির্ভুল হতে হবে। তো আমি যেটা বলতে যাচ্ছিলাম যে অ্যাডমিশনের জন্য আপনি যে প্রশ্নটা করলেন যে মানে এতগুলো ম্যাথ সে কিভাবে কভার দিবে? বাইরের রাইটারের বই তো দরকার নাই। আমার কথা হচ্ছে যে আমাদের যে প্রশ্নগুলো দিচ্ছে সেই প্রশ্নের প্যাটার্নটা একটু চেঞ্জ করুক, তাহলে কি হবে? আমাদের তো বিভিন্ন প্রকাশনী আছে, গাইড, ওরা কিন্তু ওটা তো ধরেন টিচারদেরকে আমরা সাজেশন দিচ্ছি, বাট একটা স্টুডেন্ট রানিং সে যখন প্রিপারেশন নিচ্ছে তার জন্য আমার মতে বাইরের রাইটারের বই তার খুব বেশি দরকার হবে না। আমরা অনেক সময় দেখি যে
মানে ইন্ডিয়ান যে কম্পিটিটিভ এক্সামগুলো তাদের প্রশ্ন সলভ করার জন্য উৎসাহ দেওয়া হচ্ছে আমাদেরকে, বা বিদেশি রাইটারের বইয়ের প্রতি একটা আগ্রহ তৈরি করা হচ্ছে যে দরকার দরকার দরকার, হাইপ তুলছে। অ্যাকচুয়ালি কি অনেক ছাত্র এমনি পড়ে এগুলো, এসএসসি লেভেল থেকেও ওই হ্যালিডের বই অনেকের বাড়িতে আছে। তবে আমাদের যে প্রশ্নগুলো হয় এগুলো তো লো লেভেলের। হ্যাঁ, আমার মতে যে এটার জন্য খুব বেশি দরকার হয় না, তবে সঠিকভাবে পড়তে গেলে এটা বই নিতে তো বাধা নাই তার। আর আমাদের যদি বিলাস ভাই আমাদের যদি প্রশ্ন প্যাটার্ন যদি ভালো করে, সেক্ষেত্রে কি হবে, তাদের মধ্যে আগ্রহটা বাড়বে যে না আমি থিওরিটা ভালোভাবে বুঝি। আমাদের তো থিওরি বোঝার যে আগ্রহটা এটা তো নাই, কেননা আমাদের একটা হচ্ছে সৃজনশীল শিক্ষা ব্যবস্থা। আমি তো এর ঘোর বিরোধী কারণে যে আমার থিওরি তার দরকার হচ্ছে না, সে শুধু ফর্মুলা মুখস্থ করছে আর উত্তর করছে। আর এই প্রশ্ন করতে করতে এমনভাবে প্রশ্ন করছে যে প্রশ্ন যে হচ্ছে যে টিচাররা প্রশ্ন করছেন প্রশ্নটাতেই ভুল থাকছে, ফর্মুলা বেসড প্রশ্ন, এর মধ্যে কোনো কনসেপ্ট থাকছে না। তো এগুলো থেকে সব থেকে বেরিয়ে আসতে হবে, সবগুলো থেকে বেরিয়ে আসতে হবে আমাদের। আচ্ছা, আলমগীর ইসলাম বলেছেন ভাইকে প্লিজ কয়েকটা প্লে লিস্ট বানাইতে বলেন। না, অনুগ্রহ করেছে যে আপনি প্লে লিস্ট বানান। ফাহাদ অসীম, আলবার্ট অরিন্দম ঘোষ স্যারের কাছে ফিজিক্স শিখতে চাই। শাহরিয়ার লিখন অরিন্দম ঘোষ স্যার লাভ রিয়েক্ট পাঠিয়েছে। মোহাম্মদ নীরব একটা কথা বলেছে যে আমি মনে করি টিচারদেরকেই সচেতন হতে হবে, একজন শিক্ষার্থীর পক্ষে কখনোই কোনটা ঠিক কোনটা ভুল যাচাই করা সম্ভব না। না ঠিক, এটা হলো মূল কথা। আরিফ এক্স, আমার এডিট করা ভিডিওটা দাদা 100K ভিউ পাইছে, ওই ভিডিও থেকে যে ইনকাম পাইছে আমাকে দিতে বলেন। আচ্ছা দাদা, আমরা একটু আপনাকে আর কয়েকটা, অনেক রাত হয়ে গেল, আল্লাহ 12টা বেজে গেছে। আচ্ছা, আপনাকে পার্সোনাল কিছু প্রশ্ন করব, যে মানে শিক্ষার্থীদের পক্ষ থেকে করছে আর কি। আজকে আমাদের শিক্ষার্থীরা যে এডটেক ব্যবহার করে, তারা মানে এডটেক প্ল্যাটফর্মটা তারা কিভাবে ব্যবহার করলে নিজের মানে বেস্টটা বের করতে পারবে, মানে সে অফলাইন অনলাইনে কিভাবে ব্যালেন্স করবে আর কি, মানে এডটেক গুলোকে সে কিভাবে ব্যবহার করলে সবচেয়ে ভালো হবে। যেমন আমরা রিসেন্টলি দেখছি এখন এডমিশন টাইম চলছে, 8 ঘন্টা 9 ঘন্টার ক্লাস চলছে এক একটা, মানে সে এডটেক প্ল্যাটফর্মটাকে সে কিভাবে ব্যবহার করবে একটা স্টুডেন্ট। আসলে সচেতনভাবে ব্যবহার করতে হবে, সচেতনভাবে ব্যবহার করতে হবে। কেননা অনেক সময় কি হয় যে মিষ্টি বেশি, তারপরে চিনি বেশি, পুষ্টি কম, এরকম ব্যাপার আসে। তো একটু সচেতন হতে হবে। আর সব কিছুই প্রয়োজন আছে। হ্যাঁ, আসলে তো চর্চা করতে হবে, তো তাকে যে সে এটাকে বাধা নাই, সে অফলাইনেও পড়বে, প্র্যাকটিস করতে হবে তাকে। নিজে যতদিন না প্র্যাকটিস করবে, ক্লাস করে কখনোই ফিজিক্স কেন অন্যান্য সাবজেক্ট সব সাবজেক্টই প্র্যাকটিস না করলে পারবে না। কেননা আমাদের অনলাইনে তো ওয়ান ওয়ে হয়ে গেছে, এটা একটা বড় চ্যালেঞ্জ। অনলাইন অবশ্যই ভালো যদি ভালোভাবে ক্লাস দিতে পারে টিচার, কিন্তু সেটা তো ওয়ান ওয়ে হয়ে যাচ্ছে। টিচার স্টুডেন্ট বুঝছে, কিন্তু বাড়িতে যখন সে প্র্যাকটিস করছে তখন সে পারছে না। এখানে টিচারের সাথে কমিউনিকেশন। এখানে আর একটা স্টুডেন্টদের আমি গ্যাপ ব্যক্তিগতভাবে দেখি, সেটা হলো যে স্টুডেন্টরা নিজে সলভ করতে চায় না কোনো কিছু। ওদের কথা যে ভাই সলভ করে দেন, কোথাও সলভ আছে সেই সলভ শিটটা দেন। এখানে তো আমি চাইতাম, আমি স্টুডেন্ট অবস্থা সবাই কিন্তু এটাই চাইতাম। হ্যাঁ, তো এই জায়গায় যদি তারা নিজেরা 2-1টা প্রশ্ন সলভ করার দিকে আগাইতো তাহলে মনে হয় কাজটা বেশি ভালো হতো। এটা দোষ হচ্ছে আমাদের টিচারদের। কারণ আমি নিজেও দেখেছি যে আমার কাছে সব চাইলে আমি তাড়াতাড়ি করে দিলাম, বা আমার কাছে সব সে ছাত্র পড়াশোনা করছে করে দিলাম। এখন আমি ইদানিং আসলে করতে দিতে চাই না, কারণ আমি বলি কি, একটা ভিডিওতে বলছিলেন সম্ভবত রাতুল ভাই ঢাকার, উনি মনে হয় বলছিলেন যে এমন একটা পরিবেশ হয়ে গেছে, আমি জানি না রাতুল ভাই না কে না বলছিলেন, মনে করতে পারছি না, রাতুল ভাই না ফিজিক্সের। তো উনি বলছে যে উনি তো অনেক সচেতন মানুষ, উনি বলছে যে এমন একটা অবস্থায় ছাত্ররা বলে সলভ করে দেন। তো আমরা সলভ করে কেন দিব? সে নিজে করুক 2বার, সে যখন পারছে না তখন আমি তাকে সলভ দেব। এবং এটা আমি দেখি যে আমার টিচারদেরও দর্শন এরকমই, যে স্যার এটা কী হবে, আগে এটা পড়ে আসো তারপর বলো, না তুমি আগে একটা প্রারম্ভিক জ্ঞানটা নিয়ে আসো। আমি জানতে চাচ্ছি যে = MC² কীভাবে আসলো, আমি শক্তি সংজ্ঞায় বুঝি না, তাহলে তো হলো না। তো আমাকে বলতে হবে যে আমি এটা চেষ্টা করছি, আমি এত দূর গেছি স্যার, এবার আমি কীভাবে করবো, আমি তো পারছি না। আপনি দেখেন দাদা, ধরেন আপনি একটা স্টুডেন্ট, এখন রানিং স্টুডেন্ট, আপনি এখন ইন্টারমিডিয়েটে আছেন, আপনি এখন কি করতেন, মানে এই মুহূর্ত থেকে আপনি কিভাবে নিজেকে প্রিপেয়ার করেন? সাপোজ আপনি ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট, আপনি কিভাবে নিজেকে তৈরি করার জন্য করতেন? মানে বলে না টাইম ট্রাভেল করে আপনি চলে গেছেন, আপনার সব জ্ঞান আছে, এখন আপনি কিভাবে পড়াশোনা করতেন?
না, টাইম ট্রাভেল বলতে গেলে তখন তো আমার তো মানে আপনি কিন্তু সবকিছু এখন জানেন, না, আপনি আমরা- ফিউচার দেখে আসছেন। এখন আপনি ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ারে আপনি কিভাবে পড়তেন? না, আমি যদি এখন ইন্টারমিডিয়েটে থাকতাম, আমার প্রথম মানে ইয়ে হতো কি, আমি কনসেপ্ট পরিষ্কার করার বিষয়ে প্রথম গুরুত্ব দিতাম, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে প্র্যাকটিস, আর 3 নাম্বার হচ্ছে আড্ডা। মানে আড্ডা তো দেওয়া লাগবে, ইন্টারমিডিয়েট ওই সময় তো আড্ডা না দিলে তো আবার ছাত্ররা, মানে আমি হলে ব্যক্তিগতভাবে আড্ডা দিতাম, এবং আড্ডার মাধ্যমে কিন্তু আমরা অবশ্যই ছাত্র যে ফ্রেন্ডদের সাথে আমি আড্ডা দিতাম, তাদের সাথে আড্ডার মাধ্যমে কিন্তু আমি আরও কিছু শিখে ফেলতে পারতাম। আড্ডা মানে যে খারাপ কিছু এটা তো না, আড্ডার মাধ্যমে কিন্তু আমি এটাকে আমি রাখতাম, গুরুত্বের জায়গায় রাখতাম 3টার মধ্যে একটা। আরেকটা কমেন্ট আসছে, কমেন্টটা আমি একটু পড়লাম, এটা মানে অবশ্যই দরকার একটা কমেন্ট। মোহাম্মদ নীরব একটা কমেন্ট করছে ভাই, যে এডটেক প্রতিষ্ঠানগুলো শিক্ষার্থীদের থেকে কোটি কোটি টাকার বিজনেস করছে, তাদের দায়বদ্ধতা অনেক বেশি। সেক্ষেত্রে তারা কেন দেশের শিক্ষা ব্যবস্থা পরিবর্তনের জন্য আওয়াজ তুলে না? নাকি তারা চায় স্টুডেন্টরা ভুলের মধ্যেই ডুবে থাকুক, আমাদের রোজগার হলেই হবে? মোহাম্মদ নীরবের কথা হচ্ছে এটা, না, যে আমার মনে হয় যে মানে এই বিষয়ে যারা আপনি কি বলছেন? যারা পড়ান তারা অনেকেই সচেতন হয়েছেন, টিচাররা হয়তো বা অনেকে প্রকাশ করছেন না, কিন্তু সচেতন হয়েছেন। এবং অনেক টিচার তো বলেছে যে হ্যাঁ, এখন থেকে আমি এটা সংশোধন করবো, প্লেলিস্টগুলো আপডেট করব। তো আসলে টাকার সাথে সম্পর্ক ওইভাবে তো করা যায় না, আসলে এটা দায়িত্ববোধ, এটা তো টাকা দিয়ে হয় না। তারা পড়ান, তাদের তো অবশ্যই দায়িত্ববোধ আছে। তারা তো আর ছাত্র বয়সে নাই যে যে আমি ইন্টারমিডিয়েটে পড়ি, এমন তো না। যারা পড়াচ্ছেন তারা অনেক ম্যাচিউর, এবং তারা অনেক কিছু জানেন। হ্যাঁ, অনেক কিছু আমার থেকে হয়তো বা বেশি ভালো জানেন, এটা হতে পারে, কিন্তু তারা তো বুঝতে পারছেন যে আমার এখানে ভুল হচ্ছে, এটা নেক্সট টাইম ঠিক করবো। এখন কেউ কেউ যদি এমন হয় যে না, আমি শুধু ইনকামই করবো, আমি ওই ঠিক ভুলের মধ্যে যাব না, আমি যা বলবো সেটাই তো আমার হচ্ছে বাণী হয়ে যাচ্ছে, পবিত্র বাণীর মতো হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে আমার কিছু বলার নেই। তবে আমার মনে হয় যে অধিকাংশ টিচারই সচেতন হচ্ছে। তাহলে দাদা এই ক্ষেত্রে আমরা এডটেক প্ল্যাটফর্মকে আরো উন্নত কিভাবে করতে পারি, আপনি কি বলছেন? একটা প্ল্যাটফর্ম, আসলে প্রযুক্তি আমাদের হাতে আছে, কিন্তু আমরা অনেক অনেক বছর পিছিয়ে অন্যান্য দেশের প্ল্যাটফর্মগুলোর চাইতে। আচ্ছা, তো উন্নতির জায়গা যেটা, সেটা হচ্ছে কি আমাদের জবাবদিহিতার মধ্যে আসতে হবে, আর দায়বদ্ধতা, যে আমি ছাত্রের কাছে টাকা নিচ্ছি আমরা, সেটা তো হালাল বলেন কিনা, হালাল রোজগার, মুখে তো আমরা অনেক কথাই বলি, আসলে হালাল হচ্ছে কিনা সেদিকে নজর দিতে হবে। উন্নতিটার মানে প্রযুক্তিগত দিক থেকে উন্নতিটা আসলে স্পেসিফিক কিছু আপনি যদি পয়েন্ট বলতেন, যে এই কাজগুলো করলে উন্নতিটা মানে স্টুডেন্টদের জন্য আরো বেটার করা যেত বিষয়গুলো। আমি তো দেখছি কিছু কিছু প্ল্যাটফর্মে আসলে অ্যাকচুয়ালি বেটার অনেকখানি ইয়ে করছে, অ্যানিমেশনগুলো অ্যাড করছে, এগুলো তো অবশ্যই ভালো। হ্যাঁ, আমি তো ক্লাসে তো আঁকিয়ে বোঝাতে পারবো না সেভাবে, তো আমি অ্যানিমেশন লাগাচ্ছি, সেখানে কিছু ভালো ভালো ছবি লাগাচ্ছি, যেটা অন্যান্য দেশে তৈরি করছে কিছু, তাই না, কিছু গ্রাফ সুন্দর করে বোঝানো যাচ্ছে, এটা তো অবশ্যই ভালো। আমার মনে হয় যে আরো ভালো করা যাবে সেক্ষেত্রে, যদি আমরা মানে সংজ্ঞাগুলো বা তাত্ত্বিক যে ধারণাগুলো, সেগুলো যদি পরিষ্কারভাবে আমরা দিতে পারি ছাত্রদেরকে, তাহলে আমাদের উন্নতি হবে। দাদা কমেন্ট এখনো 150টা, এতগুলো তো পড়া সম্ভব না। যাক, আপনাকে আর কয়েকটা প্রশ্ন করি। একটা বিষয়, আমরা কি যেটা প্রশ্ন বারবার আসছে, আপনার কাছ থেকে কোনো প্লে লিস্ট পাওয়ার আশা রাখতে পারি কিনা? না, এটা তো আমাকে অনেক আগে থেকেই বলে আসছে অনেকে। প্লেলিস্ট বলতে গেলে কি বোঝায়, যে একটা অধ্যায় শুরু থেকে শেষ পর্যন্ত সবকিছু তত্ত্ব থেকে ম্যাথ সলভ পর্যন্ত হচ্ছে প্লেলিস্ট বলি আর কি আমরা। এটা তো মানে এটা তো ধারণা একটা কথা হলো যে ধরেন আপনি নিউটনের বলবিদ্যা পড়াবেন, ওইটা পড়ার পরে একটা স্টুডেন্ট আর কিছু লাগবে ইন্টার লেভেল স্টুডেন্টকে আপনি যেভাবে চাচ্ছেন সেভাবে। অ্যাকচুয়ালি আমি একটু বলি যে আমাকে স্পেসিফিক ভাবে আগাতে হবে, যদি আগাতেই হয়। হ্যাঁ, আমি মানে প্লেলিস্ট আনবো কিনা এটা নিয়ে আমি এখনো জানি না। আমি যদি নিউটনীয় বলবিদ্যা শুরু করি, তো দেখা যাবে কি যে অনেকে অনেক কিছু বুঝতে পারবে না, কারণ কি তখন ভেক্টরে যেতে হবে, গতিবিদ্যা যেতে হবে, ক্যালকুলাসে যেতে হবে। তো আমাকে শুরু থেকে আগাতে হবে, যে আমার A to Z ক্যালকুলাস থেকে শুরু হচ্ছে, ক্যালকুলাসের রুলসগুলো এই, তখন আমাকে আবার ক্যালকুলাস শেখাতে হবে। এমন একটা সময় আসে যে এটা তাহলে কোথা থেকে আসলো। এটা তো আরেক ঝামেলা হয়ে গেছে। আমাদের ফিজিক্সের সেকেন্ড চ্যাপ্টার থেকে ক্যালকুলাস শুরু হয়ে গেল, অথচ সে ক্যালকুলাসের আগে কখনোই শুনে নাই। আবার ম্যাথে সে শিখবে একবার 10 নম্বর চ্যাপ্টারে গিয়ে। ক্যালকুলাস আগে পড়াতে হবে, ক্যালকুলাসটা 9-10 থেকে পড়ানো উচিত। তাছাড়া তো বেসিকটা দেওয়া উচিত। নিউটনের মানে কি বলে, নিউটনীয় বলবিদ্যা, আপনি ফিজিক্সে ঢুকবেন কিভাবে? এটা অনেক বড় একটা বিষয়, এটা পড়ানো অনেক বড় একটা ব্যাপার। আচ্ছা দাদা, আজকে থেকে 5 বছর পরে আপনি নিজেকে কোথায় দেখতে চান? আমি তো বারবার একটা কথা বলি যে আমি এমন একটা জায়গায় নিজেকে দেখতে চাই
যখন দেখবো আমার ছাত্ররা সঠিকটা শিখছে, দেশে বিজ্ঞানের প্রতি একটা আগ্রহ তৈরি হচ্ছে, শুধু মুখস্থ বিদ্যা না, মানে শেখার প্রতি একটা আগ্রহ তৈরি হচ্ছে, এরকম দেশ হচ্ছে। আপনি নিজেকে কোন জায়গায় দেখতে চান? আমি সেই জায়গাতে দেখতে চাই যে আমি আমার দ্বারা কিছুটা উন্নত হয়েছে, আমি আচ্ছা, ইম্প্যাক্ট রাখতে পারছি, সেখানে কিছু পেরেছি এখানে। আচ্ছা, এখন লাস্ট 2টা প্রশ্ন আমার পক্ষ থেকে। যে ধরেন একটা অ্যাডটেক প্ল্যাটফর্ম আছে, আপনি তাকে কি বার্তা দিতে চান? আর একটা স্টুডেন্ট আপনার সামনে আছে, তাকে আপনি কি বার্তা দিতে চান? বার্তা বলতে গেলে এখানে তো মানে ঢালাওভাবে আমাকে বলতে হচ্ছে। তো বার্তা একই, যে লার্ন লার্ন লার্ন, এটা একবারে সংক্ষেপে বললাম। শিখতেই হবে, শিখতে হবে, শিখতে হবে। আর যদি একটু বিস্তারিত বলতে গেলে আমি আবারও বলছি যে দায়বদ্ধতার জায়গাটা আমাদের আসতে হবে, যে আমরা দায়বদ্ধ, ছাত্ররা দায়বদ্ধ, তার দায়িত্ববোধ যেটা, যে আমি কেন পড়ছি, আমার বাবা মা কেন পড়াচ্ছে, রাষ্ট্র কেন খরচ করছে আমার পেছনে, আমাকে সরকার কেন টাকা দিচ্ছে, এই জায়গাতে তাকে চিন্তা করতে হবে। টিচারকে চিন্তা করতে হবে, আমি কেন পড়াচ্ছি, আমি কেন এ পেশে এসেছি, আমার দ্বারা আমার ঘাড়ে ওপর ভর করে আছে এতগুলো ছাত্র, এরা তো একসময় দেশকে ঘাড়ে তুলবে, বিভিন্ন জায়গায় যাবে। এই জায়গাটাতে আমাদের আর এতক্ষণ দাদা অনেক দর্শক আমাদের সাথে ছিল, দর্শক, শিক্ষার্থী, আমাদের গুরুজন এখন তো অনেকে দেখছি আছে। তাদের উদ্দেশ্যে আপনি কিছু যদি বলতে চান, তাদের উদ্দেশ্যে আপনি একটা শেষ মেসেজ দেন। অনেক রাত হয়ে গেছে যারা আজকে, সময় নিয়ে দেখছে তাদেরকে তো মানে কৃতজ্ঞ যে এত সময় নিয়ে দেখছে। আর না, দেখতেই হবে এমন তো কিছু না, আমরা জাস্ট গল্প করছি, তারা হয়তো বা এখান থেকে শিখতে পারছে। তো সবাই ভালো থাকবেন আমি বলছি, আর আপনারা আমাদের জন্য দোয়া করবেন। পরবর্তীতে আপনাকে পাবো আমরা কোনো লাইভে এভাবে? চেষ্টা করব যদি সুযোগ হয় বিলাস ভাই। আর দর্শকদের জন্য আমার সবসময় শুভকামনা থাকবে, আর আপনারা একটু দোয়া করবেন আমাদের দেশের জন্য, আমরা একটা ভালো একটা বাংলাদেশ আমরা ভবিষ্যতে পেতে পারি, যেখানে আমাদের মানে জ্ঞান বিজ্ঞানে আমরা উন্নত হব, শিক্ষা ব্যবস্থা আমাদেরকে ইনশাআল্লাহ। দাদা, শেষ করতে করতে একটা প্রশ্ন নিতে হবে, কারণ এই ছোট ভাই বহুক্ষণ থেকে কমেন্ট করছে। আচ্ছা আচ্ছা, যে হাউ ক্যান আই আন্ডারস্ট্যান্ড দ্যাট আই অ্যাম রিডিং রং? মানে সে কিভাবে বুঝে সে ভুল শিখছে? এই যে সে মানে স্টুডেন্ট কিভাবে বুঝবে? এই সংশয় বোধটা, এটা তো থাকতেই হবে। মানে তোমাকে সবসময় মনে রাখতে হবে যে না, কেউই 100% অ্যাকুরেট না, তাই না? মানে কোনো টিচারই 100% অ্যাকুরেট না, তুমিও না, কোনো মানুষ না, সবাই কিন্তু কোনো না কোনো দিক দিয়ে ইমপারফেক্ট। তো ভুল থাকতে পারে, তোমার মধ্যে একটা প্রশ্ন সবসময় রাখতে হবে যে আমি যেটা পড়ছি এটা কি ঠিক পড়ছি। যখন দেখবো যে হ্যাঁ ঠিক পড়ছি, মনে হচ্ছে যে হ্যাঁ ঠিক পড়ছি, সব কিছু দেখে যাচাই বাছাই করে, এই যাচাই বাছাই করার যে ইচ্ছাটা, এটা রাখতে হবে। যে তোমাকে টিচার বলছে তুমি বাড়িতে কিছু বই পড়ো, তুমি এই বই পড়ো, তুমি তারপরে আরেক টিচারের ক্লাস দেখো, আরেক রাইটারের বই পড়ো, তুমি বিদেশি বই পড়ো যদি সময় থাকে। ছোটখাটো বিষয় নিয়ে তো আমাদের সংশয়গুলো আসে, তাই না? আর মানে এমন না যে আমাকে গোটা বই সমস্যা, তা তো না। তো এই যে জানার যে আগ্রহ, এটা জানার আগ্রহ থাকলে এটা আসলে হয়ে যাবে। খুব অল্প সংখ্যক স্টুডেন্টদের মধ্যে এটা আছে। তো আমি এক্ষেত্রে একটু অ্যাড করি যে আমি ব্যক্তিগতভাবে বলি যে তুমি যে স্যারের কাছে পড়ছো অবশ্যই তার উপর কিন্তু ভরসা রাখা লাগবে, কারণ তোমার মেন্টরের উপরে যদি তোমার ভরসা না থাকে তা তুমি কিন্তু আগাইতে পারবে না। এখন অ্যাজ এ হিউম্যান বিং আমরা যে সবাই 100% সঠিক হবে বা এতগুলো টপিক পড়াইতে গিয়ে আমরাও যে সবসময় সঠিক পড়াইতে পারবো এমন কিন্তু নাও হতে পারে। তো এজন্য তোমাকে তোমার বইয়ের দিকে খেয়াল রাখতে হবে, যে তুমি বই পড়ো, তুমি নিজে নিজে প্রবলেম সলভ করার চেষ্টা করো। যদি দেখো যে হ্যাঁ হচ্ছে, আরেকটা বিষয় আছে যে প্রশ্ন করা, যে তুমি যদি ধরো যে কোথাও আটকাচ্ছে, তোমার সমস্যা মনে হচ্ছে বা তোমার কোনো জায়গায় নজরে আসছে যে জিনিসটা অন্যরকম, তখন তুমি টিচারকে বলো যে স্যার আমি তো জিনিসটা আর এক রকম দেখলাম। তো তুমি এই বিষয়গুলো তোমার স্যারের সঙ্গেই ডিসকাস করো, স্যারের কাছে পার্সোনাল টাইম নাও, ঠিক আছে? আমি যেটা ব্যক্তিগতভাবে বলি যে আমাদের টিচাররা কিন্তু শেখাইতে যথেষ্ট আগ্রহী। এখন হয়তো বা সময় সংকুলান বা দেশের জনসংখ্যা এত বেশি, ছাত্রদের চাহিদা সব আসলে ব্যালেন্স করাটা মুশকিল হয়ে যায়। তো তামিম ভাইয়া, তোমাকে বলবো যে তুমি এখানে যে প্রশ্নগুলো করছো, এটা থেকে আমরা বুঝতে পারছি তোমার আগ্রহ আছে। এই আগ্রহটাই তোমাকে সঠিক ভুলের দিকে, মানে ঠিক দিকে নিয়ে যাবে ইনশাল্লাহ। তো যাই হোক, আমরা কথা আর আজকে বাড়াবো না,
আমরা আজকের প্রোগ্রাম এখানে শেষ করছি। আমরা আবারও আশা করবো যে দাদাকে আবার নিয়ে আসবো, কারণ আমাদের অনেক কিছু জানার ছিল। আমাদের দেখতে পাচ্ছি প্রায় এখনও 200 কমেন্ট আছে যেগুলো আমরা পড়তে পারি নাই। পাশাপাশি আমাদেরও ব্যক্তিগত কিছু প্রশ্ন ছিল যেটা আমরা দাদাকে করতে চাইছিলাম, কিন্তু সেগুলো আলোচনা করার সময় নেই, রাত অনেক হয়ে গেছে, 12টা পার হয়ে গেছে। তো ঠিক আছে, ধন্যবাদ সবাইকে। দেখা হবে আমাদের পরবর্তী কোনো প্রোগ্রামে ইনশাল্লাহ। আগামী বুধবার আবার আমরা নতুন কোনো গেস্টকে নিয়ে আসবো। আর যদি কোনো গেস্ট না থাকে তাহলে তো আমাকে দেখতে পাবা ক্যামেরার সামনে। তো ঠিক আছে, আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।